গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন 2 কলমে জান্নাতুল ফিরদৌস মিথিলা। গল্পের দ্বিতীয় পর্ব। সকাল সকাল এহসান বাড়িতে বেশ তোড়জোড় চলছে। রাফিয়া বেগম আর জুবাইদা বেগম মিলে টেবিলে খাবার সাজাচ্ছে। হালকা পাতলা কিছু না খেয়ে গেলে কি আর অত দূরের পথ অতিক্রম করা সম্ভব? রাইসা বেগম পুতুলের পেছনে পেছনে ঘুরছে। ছেলেটা কেমন জেদ ধরেছে খাবে না বলে। বেশ কিছুক্ষণ ছেলের পিছনে দৌড়ে এক প্রকার হাঁপিয়ে উঠেছেন তিনি। হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, পুতুল, একটু খেয়ে নে বাবা। না খেয়ে গেলে শরীর খারাপ করবে তো। কে শোনে কার কথা? পুতুল এখনো মাথা নাড়িয়ে নাকচ করে যাচ্ছে মায়ের কথা। তখনই সিঁড়ি বেয়ে নিচে নামে রুহি। পুতুলকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার হ্যান্ডসাম, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? দেখো না রুহি আপু, এত সকাল সকাল কারো কি খিদে পায় বলো? আম্মু সেই কখন থেকে আমার পিছু পড়ে আছে। তুমি প্লিজ আম্মুকে একটু বোঝাও না। পুতুলের এমন বিচার দেওয়ার ধরন দেখে ফিক করে হেসে দেয় রুহি। পুতুলের গাল টেনে দিয়ে বলে, ওরে বাবুটা, মা তো ঠিকই বলেছে। তুমি যদি এখন না খাও তাহলে তো গাড়িতে উঠলে তোমার ক্ষুধা লাগবে। তখন কোথায় খাবার পাবে শুনি? রুহির দেয়া যুক্তিতে ভাবুক হল পুতুল। থুতনিতে আঙুল ঠেকিয়ে ভাব নিয়ে বলল, বিষয়টা তো মন্দ বলনি রুহি আপু। ঠিকই তো, গাড়িতে ক্ষুধা পেলে খাবার পাবো কই? না, নিজের সাথে তো আর এত বড় রিস্ক নেওয়া যায় না। কথাটা শেষ করে মায়ের দিকে তাকিয়ে আবারও বলতে লাগল, আম্মু দাও, দাও খাবার দাও। খেয়ে নি। রুহি পুতুলের ওমন পাকা কথায় মুচকি হাসে। পুতুলের মাথার চুলগুলোকে এলোমেলো করে দেয় হাত বুলিয়ে। নিজের সদ্য হেয়ারস্টাইলের এমন 12টা বাজতে দেখে আর্তনাদ করে উঠে পুতুল। রুহি আপু, কি করলে এটা? মাত্রই কতগুলো জেল লাগিয়ে স্টাইলটা করেছিলাম। রাইসা বেগম ছেলের এমন অবস্থায় মিটমিট করে হাসতে থাকেন। ছেলেটা তার বড্ড সৌন্দর্যপ্রিয়। ঘুম থেকে উঠেই সেইক্তক্ষণ লাগিয়ে রেডি হয়েছে, বিগড়ে গেলে তো এমন করবেই। কই তোমাদের হলো? আজকে কি আর বেরোতে পারবো? স্বামীর কথায় ব্যস্ত হাতজোড়া আরও কিছুটা তাড়াহুড়ো করতে লাগল রাফিয়া বেগমের। কাপড়ের ব্যাগটা ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে বিছানার ওপর রাখলেন। আবারও ঘুরে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে প্রয়োজনীয় কিছু ঔষধপত্র নিজের আরেকটা ব্যাগে ভরে নিলেন। দরজার সামনে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে সবটাই অবলোকন করছেন সাব্বির সাহেব। স্ত্রীর এমন তাড়াহুড়ো দেখে এগিয়ে আসেন তিনি। স্ত্রীর হাতটা ধরে তাকে বিছানায় বসালেন। রাফিয়া বেগম স্বামীর এহেন কাণ্ডে সরু চোখে তাকিয়ে রইলেন। ইশারায় জিজ্ঞেস করলেন, কি হল? সাব্বির সাহেব কোন প্রত্যুত্তর না করে বেডসাইডের টেবিলের ওপর রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি এনে এগিয়ে ধরলেন স্ত্রীর মুখের সামনে। তারপর ইশারায় বললেন, পানিটা খেয়ে নিতে। রাফিয়া বেগমও চুপটি করে পানিটা খেয়ে নিলেন। খাওয়া শেষে গ্লাসটা রেখে দিলেন টেবিলের ওপর। সাব্বির সাহেব এবার স্ত্রীর ঘর্মাক্ত কপালের ওপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। তারপর স্ত্রীর গালে হাত রেখে নমনীয় কণ্ঠে বললেন, ও তো তাড়াহুড়ো করতে হবে না রাফু। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের অযত্ন করলে কি আর হবে? রাফিয়া বেগম মুচকি হেসে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। গালের ওপর রাখা স্বামীর হাতটা চেপে ধরে বললেন, কিচ্ছু হবে না, তুমি এত টেনশন করো না তো। এখন তুমি না হয় নিচে যাও, আমার কাজ প্রায় হয়ে এলো বলে। আমি আরেকবার সবটা দেখে নিয়েই নিচে নামছি। সাব্বির সাহেব মাথা ঝাঁকালেন। বিছানা ছেড়ে উঠে চলে গেলেন নিচে যাবার উদ্দেশ্যে। পেছনে থেকে রাফিয়া বেগম তাকিয়ে রইলেন স্বামীর যাওয়ার পানে। ভাবতে লাগলেন, দিন যত বাড়ছে মানুষটার যত্নও ঠিক ততটাই বাড়ছে। এই শোনো তোমরা, এক গাড়িতে আমি, জবা, রাফিয়া, সাব্বির যাব। দ্বিতীয় গাড়িতে তায়েফ, মাইমুনা, তাশরিক, রাইসা যাবে। আরেকটা চালাবে অনিক, তার সাথে যাবে অরিন, রুহি, আহি, মাহি আর পুতুল। বাকি যারা আছে তারা রৌদ্রের সঙ্গে তার গাড়িতে করে যাবে।
ওকে। কবির সাহেবের দেওয়া লম্বা লিস্টে সবাই সম্মতি জানায়। লিস্ট অনুযায়ী সকলে গিয়ে বসে পড়ে নিজ জায়গায়। অনিক ড্রয়িং রুমের সোফায় বসে সবটাই মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। যেই না শেষের কথাটা কানে এসেছে অমনি ছেলেটা সোজা হয়ে বসে। তার রোদ ভাই তো কুহেলিকে সহ্যই করতে পারে না, সে কি আর কুহেলিকে নিজের গাড়িতে করে নিয়ে যেতে রাজি হবে? আর তাছাড়া উইদিন অরিনকে নিয়ে সে যা পাগলামিটাই না করল, আজকে না জানি কি থেকে কি করে। এসব ভেবেই অনিক বেচারার কপালে ২-৩টে চিন্তার ভাঁজ পড়ে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় একজোড়া পা। অনিক মাথা নিচু রেখেই বেশ বুঝতে পারে সামনে দাঁড়ানো মানুষটা কে। সে ধীরে ধীরে মাথা উঁচু করে। সামনে দাঁড়ানো রৌদ্রের গম্ভীর মুখের দিকে তাকিয়েই একটি হ্যাবলাকান্ত হাসি দেয়। রৌদ্র সে হাসির দিকে পাত্তা না দিয়ে অনিকের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় শুধায়, বাইরে চল, কথা আছে। অনিক শুষ্ক ঢোক গিলে, এই রে, যা ভেবেছিল তাই হচ্ছে। সে ঠিক জানত রোদভাই তাকে দিয়েই নিজের কাজ হাসিল করাবে। অনিক কিছুটা হাসার চেষ্টা করে বলল, মানে রোদ ভাই, আরেকটু পর তো বের হতেই হবে তাই না? বলছিলাম যে এখন না হয় এখানেই থাকি। অনিকের কথায় রৌদ্র বাঁকা হাসে। সোফায় অনিকের পাশে গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, শুনলাম কি নাকি ছোট চাচ্চুর ভার্সিটিতে ইদানিং বেশ আসা যাওয়া করছে। আমি কিন্তু তেমন কিছু দেখিনি, জাস্ট একটু বললাম আর কি। ফট করে ঘুরে তাকায় অনিক। চোখে মুখে তার এক আকাশসম অবাকের রেশ। ছেলেটা অবাক কণ্ঠে বলল, তুমি কি করে জানলে? বাঁকা হাসল রৌদ্র। চোখের চিকন ফ্রেমের চশমাটা হাতে নিয়ে ভাব দেখিয়ে বলল, তুই যেই কলেজের নতুন ছাত্র, আমি বেশ কয়েক বছর আগে থেকেই সেখানকার প্রফেসর হয়ে বসে আছি। উহু উহু করে কেশে ওঠে অনিক। নিজেকে কোনোমতে সামলে নিয়ে বলল, ভাইয়া প্লিজ কাউকে বলো না। রৌদ্র কিছুক্ষণ ভাবুক হল। তারপর আবারও বলল, বলা না বলা সেটা পরের বিষয়ে। আপাতত আগে বাইরে আয়। কথাটা শেষ করে একবার আশেপাশে তাকালো রৌদ্র। তারপর আরেকটু ফিসফিস করে অনিকের কানে কানে বলল, আমার বউকে যতক্ষণ নিজের করে পাচ্ছি না ততক্ষণ আমি অন্য কারো বউকে এ বাড়িতে আসতে দিব না সম্বন্ধী মশাই। বলেই আর এক মুহূর্ত দেরি না করে গটগট পায়ে বেরিয়ে গেল রৌদ্র। অথচ পেছনে পড়ে রইল হতবিহব্বল হয়ে বসে থাকা বেচারা অনিক। ছেলেটা মনে মনে আর্তনাদ করে উঠল, রোদ ভাই তুমি এতটা সেলফিশ হতে পারলে? ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজের ভাবনা ছেড়ে বেরিয়ে আসে অনিক। তার আবার এখন রোদ ভাইয়ের হুকুম শুনতে হবে। তারপর সে মোতাবেক কার্য সম্পাদন করতে হবে। অনিক এগিয়ে যায় রৌদ্রের কাছে। রৌদ্র কিছু বলবে তার আগেই সে হুড়োমুড়িয়ে বলতে থাকে, ভাইয়া, বরাব্বু সবটা অ্যারেঞ্জ করে দিয়েছে। এখানে আমার কিছুই করার নেই। আজকে আমি হেল্পলেস। রৌদ্র কিছুক্ষণ মৌন রইল। তারপর দৃঢ় গলায় বলল, তোকে কিছু করতেও হবে না। তুই জাস্ট নিজের সিট পাল্টাবি। মানে? মানে হচ্ছে তুই আমার গাড়ি ড্রাইভ করবি আর আমি তোরটা। গট ইট? অনিক কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল কিয়ৎকাল। নিজেকে কোনোমতে সামলে বলল, এত বুদ্ধি কই রাখো রোদ ভাই? রৌদ্র ভ্রু কুচকায়। বলে, সেটা তোর না জানলেও চলবে। মাহি কথা বলতে বলতে গাড়িতে উঠে বসে। মেয়ে দুটো একসঙ্গে হওয়া মানেই রাজ্যের কথা। কিছুক্ষণ পর রুহিও এসে বসে পড়ে গাড়িতে। মেয়েটার দৃষ্টি মোবাইল হতে সরছেই না। হয়তো রেহানের সাথেই চ্যাটিংয়ে ব্যস্ত তিনি। অনিক বাইরে থেকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে। পেছনে থেকে বাড়ির দুটো গাড়ি অলরেডি লোড হয়ে গেছে। এখন শুধু তারটা আর রোদ ভাইয়েটাই বাকি। অনিকের অদূরেই অন্য গাড়িটায় এক হাতে ভর ছেড়ে দাঁড়িয়ে আছে রৌদ্র। দৃষ্টি তার মোবাইলে নিবন্ধ। ঠিক তখনই বাড়ির সদর দরজা থেকে এগিয়ে আসে অরিন। রৌদ্র একবার আর চোখে তাকিয়ে ফট করে দৃষ্টি নিবন্ধ করে তার ওপর।
অরিনটাকে আজ বেশ সুন্দর লাগছে। কালো রঙের লং কুর্তা, গ্রে রঙের জিন্সে মেয়েটাকে বড় মোহনীয় লাগছে। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। তখনই তার কানে আসে অনিকের গলা খাকারির শব্দ। তৎক্ষণাৎ দৃষ্টি সরায় সে। অনিকের দিকে তাকাতেই দেখতে পায় ছেলেটা কেমন মিটমিটিয়ে হাসছে। রৌদ্র মেকি চোখ রাঙায়। কিন্তু এতে লাভের লাভ কিছু হলই না। অনিকটা ভয় পাওয়া তো দূর, একটু ঘাবড়ালো অবধি না। রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে ভাবে, এই মেয়েটার জন্য বারে বারে ধরা খাই আমি। অরিন ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি কোথায় বসব? অনিক বোনের হাত ধরে তাকে সামনের সিটে বসায়। তারপর বোনের মাথায় হাত বুলিয়ে বলে, এখানে বসবি। আর কোন সমস্যা হলে আমায় বলবি কেমন? তোমায় বলবো মানে? তুমি এই গাড়িতে যাচ্ছ না? অনিক জবাবে চুপ করে রইল। প্রসঙ্গ এড়াতে বলল, ওসব কথা ছাড়। আমি একটু সামনে গিয়ে দেখে আসি সবাই ঠিকঠাক বসেছে কিনা। বলেই সে কোনোরকম পালালো সেখান থেকে। অরিনও আর তেমন একটা ভ্রুক্ষেপ না করে বসে রইল নিজের সিটে। প্রায় মিনিট 5 পর কুহেলি আর সোহেলি বের হয় বাসা থেকে। অনিক একবার তাকালো তাদের দিকে। কুহেলির দিকে নজর পড়তেই তার ভ্রুজোড়া কুঁচকে আসে। মেয়েটা আজকেও জমকালো সাজে সজ্জিত। অনিক একবার তাকিয়েই দৃষ্টি সরিয়ে ফেলে। বিড়বিড় করে বলে, খ্যাত একটা ড্যাশ ড্যাশ। রৌদ্র ফোন দেখছিল, তখনই শিশিরের কণ্ঠ তার কানে আসে। রোদ, বাইরে দাঁড়িয়ে আছিস যে? সবাই তো চলে এসেছে, এবার না হয় গাড়ি স্টার্ট কর। শিশিরের কথায় ঘাড় বাঁকিয়ে গাড়ির দিকে তাকাল রৌদ্র। তারপর হাতের ফোনটি প্যান্টের পকেটে ঢুকিয়ে হেঁটে গেল অনিকের গাড়ির দিকে। ওপাশ থেকে শিশির এখনো দাঁড়িয়ে দেখছে রৌদ্রের কাণ্ড। রৌদ্রকে দেখতে পেয়ে অনিক জায়গা ছেড়ে দিয়ে চলে যায় রৌদ্রের গাড়ির দিকে। অনিককে গাড়িতে বসতে দেখে শিশির বলল, তুমি এখানে? এই গাড়ি তুমি ড্রাইভ করবে? অনিক প্রত্যুত্তরে কেবল হু বলল। শিশির কিছুটা দাঁত কিরমির করল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল বাইরের দিকে। অন্যদিকে কুহেলি আজকেও আশাহত। মেয়েটা এই পর্যন্ত একবারও রৌদ্রের কাছাকাছি যেতে পারল না। যতবার চেষ্টা করেছে নিজ থেকে কাছাকাছি ঘেঁষবার, ততবারই রৌদ্র তাকে দূর করেছে। কুহেলি মন খারাপ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মুখ ফুলিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে পড়ে রইল নির্বিকার ভঙ্গিতে। রৌদ্রকে গাড়িতে বসতে দেখে ভরকায় অরিন। চোখ দুটো বর্ষর করে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। ঠিক তখনই পেছনে থেকে রুহি বলে ওঠে, ভাইয়া, এই গাড়ি তুমি ড্রাইভ করবে? রৌদ্র ভাবলেশহীন হয়ে উত্তর দেয়, হুম। রুহি আর কিছু বলল না। আবারও ব্যস্ত হল ফোনে। রৌদ্র গাড়িতে বসেই পকেট থেকে একটি ট্যাবলেট বের করে। গাড়ির সামনের ড্রোয়ারে রাখা পানির বোতল আর ট্যাবলেটটি এগিয়ে ধরে অরিনের দিকে। অরিন সেগুলো দেখতে পেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র বলল, বমি না আসার ট্যাবলেট, খেয়ে নে। অরিন মাথা নাড়িয়ে নিয়ে নেয় ট্যাবলেটটি। ঔষধটা গিলে নিয়ে সিটে হেলান দিয়ে বসে রইল। রৌদ্র সেদিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। প্রায় 2 ঘন্টা জার্নির পর গাড়িটি একটা ছোটখাটো দোকানের সামনে দাঁড় করায় রৌদ্র। তাদের বাড়ির বাকি গাড়িগুলো বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে ইতোমধ্যে। রৌদ্র গাড়ি থেকে নেমে দোকানের দিকে এগিয়ে যায়। প্রায় 5 মিনিট পর ফিরে আসে গাড়ির কাছে। হাতে তার বেশ কিছু আইসক্রিম, চকলেট, চাটনি আর পানি। রৌদ্র কয়েকটা নিজের কাছে রেখে বাকিগুলো পেছনে রুহিদের দিয়ে দেয়। রুহি তো ভাইকে বিশাল এক ধন্যবাদ জানিয়ে সবগুলো হাতে নিয়ে নেয়। রৌদ্র নিজের হাতের স্ন্যাক্সগুলো অরিনকে দেয়। অরিন এতগুলো স্ন্যাক্স দেখে মুচকি হাসল। তারপর সেখান থেকে একটা আচার নিয়ে খেতে শুরু করল। সত্যি তার এ মুহূর্তে আচারটা বেশ দরকার ছিল। কিন্তু রোদ ভাই এটা কিভাবে বুঝল? হয়তো গতকাল অসুস্থ হয়ে যাওয়াতেই এমনটা মনে হয়েছে তার। অরিন খেতে খেতে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে। কিছু কিছু আবেগ মানুষের জন্য বড্ড ভয়ানক হয়।
এই যেমন রোদ ভাইয়ের জন্য তার মনে অনুভব হওয়া আবেগটিও বড্ড বেশি ভয়ানক। বিকেল 4টে। সাই সাই করে এহসান বাড়ির গাড়িগুলো গ্রামের পাকা রাস্তা দিয়ে গ্রামের ভেতর ঢুকছে। আশপাশ থেকে মানুষজন কৌতূহলের দৃষ্টি নিয়ে তাদের দিকেই তাকিয়ে। পরপর সবগুলো গাড়ি পুরনো এহসান ভিটার বড় কেচি গেটের সামনে দাঁড়াতেই একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে কেচি গেটটি খুলে দেন। মুহূর্তেই খেচখেচ আওয়াজ তুলে কেচি গেটটি সরে গিয়ে দ্বার উন্মুক্ত হয়। একে একে সবগুলো গাড়ি ঢুকে পড়ে এহসান ভিটার বড় আধপাকা উঠোনে। প্রথম গাড়ি থেকে নেমে আসেন কবির সাহেব। তিনি বাড়িটার দিকে তাকিয়ে রইলেন ঘোলাটে চোখে। তার শৈশব, কৈশোর সবটাই কেটেছে এ বাড়ির আঙিনায়। কত শত স্মৃতি জুড়িয়ে আছে এ বাড়ির প্রতিটি দেয়ালে। কবির সাহেব আড়ালে চোখ মুছলেন। এগিয়ে গেলেন সামনে দাঁড়ানো বৃদ্ধের কাছে। বৃদ্ধর পরনে আটপৌড়ে পোশাক। পরনের ময়লাটে লুঙ্গিটি পায়ের টাখনুর অনেকটা ওপরে। গায়ে জড়ানো একটি সাদা সেন্ডো গেঞ্জি। কাঁধের একপাশে ঝুলিয়ে রাখা একটি মলিন গামছা। বৃদ্ধ কবির সাহেবকে দেখে গামছায় চোখ মুছলেন। করুণ গলায় বললেন, আমগো কথা এতদিন পরে মনে পড়ল তোমার? নিজেগো বাড়ি তো কেউ এমন না আইয়া থাহে। কবির সাহেব বৃদ্ধকে জড়িয়ে ধরলেন। এই পর্যায়ে তার কণ্ঠস্বর মোটা হয়ে আসে। মনে কষ্ট রাখবেন না আবুল চাচা। আমিও যে কম কষ্টে এ বাড়ি ত্যাগ করিনি। বৃদ্ধ হতবাক হলেন। ধরে আসা গলায় বললেন, তুমি তারে এখনো মাফ করো নাই? কবির সাহেবের মুখভঙ্গি পরিবর্তন হল। দৃঢ় চোয়াল খানিকটা শক্ত করে বলল, এই জীবনে তা আর সম্ভব নয় চাচা। বৃদ্ধ আহত চোখে তাকিয়ে রইল কবির সাহেবের দিকে। আর কিছু বলতে যাবেন তার আগেই তার ডাক পড়ে বাড়ির ভেতর থেকে। হয়তো গিন্নি তার ডাকছে। বৃদ্ধ চুপ করে সরে গেলেন সেখান থেকে। যাওয়ার আগে হাতে করে কিছু মালপত্রও নিয়ে গেলেন ভেতরে। রৌদ্রসহ বাকিরা বেরিয়ে আসে গাড়ি থেকে। অরিন গাড়ি থেকে নেমে একমনে তাকিয়ে রইল বাড়িটার দিকে। দোতলা পাকা বাড়িটি অসম্ভব সুন্দর কারুকাজে সজ্জিত। দোতলার জানালা, দরজা এমনকি দোতলার রেলিংটাও কাঠের তৈরি। অরিন বেশ অবাক হয় সবটা দেখে। শেষ কবে সে গ্রামের বাড়িতে এসেছে মনে নেই তার। অরিন যখন নিজের ভাবনায় মশগুল তখনই তার সামনে এসে উপস্থিত হয় একজন আগন্তুক। ছেলেটি চমৎকার হেসে হাত বাড়িয়ে দেয় অরিনের দিকে। বলতে থাকে, হ্যালো, আমি তামিম। আর আপনি? অরিন কিছুটা হকচকায়। দোনোমনো করে যেই না হাত বাড়াতে যাবে তার আগেই কেউ একজন আগন্তুকের বাড়িয়ে রাখা হাতটা চেপে ধরে। বলতে থাকে, ওর নাম অরিন। আর আমি রৌদ্র। আর কিছু জানার আছে? তামিম সহসা মাথা নাড়িয়ে না জানায়। হাতটা ছোটাতে চেয়েও পারছে না সে। রৌদ্র তার হাতটা এমনভাবে ধরেছে যে ছাড়ার নামই নিচ্ছে না। এদিকে অরিন কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকল। ও চলে যেতেই রৌদ্র তামিমের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তারপর কটমট করে বলে ওঠে, ওর থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। বলেই রৌদ্র সেখান থেকে চলে যায়। এদিকে তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে রৌদ্রের যাওয়ার দিকে। তারপর হুট করে বাঁকা হেসে বিড়বিড় করে, জনাব, যে জিনিস যত নিষিদ্ধ সে জিনিসের প্রতি ঠিক ততটাই আকর্ষণ থাকে। কই গো? বলি ও শশীর মা, তাড়াতাড়ি বাইর হইয়া দেহ, বাপজানেরা তো আইয়া পড়ছে। বৃদ্ধ আবুল চাচার একের পর এক হাঁক ছোড়ায় নিচতলার রসুইঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে আসেন তার গিন্নি আমেনা বেগম। বিরক্তমাখা কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বলে ওঠেন, বলি এ বয়সেও গলায় এত জোর আসে কই থেকে তোমার? উনুনে রান্না চাপানো, তার ওপর তোমার এই হাঁক ছেড়ে ডাকা। বলি এরকম করলে মানুষগুলো এসে খাবে কি? হ্যাঁ? আবুল চাচা স্ত্রীর এমন ঝাঝালো কথাতেও মুচকি হাসলেন। বৃদ্ধ স্ত্রীর কুচকানো হাতটি ধরে টেনে নিয়ে গেলেন সদর কক্ষে। এদিকে স্বামীর এমন টানাটানিতে বৃদ্ধা আরও কিছু বলতে যাবেন তার আগেই তার চোখ পড়ল সদর কক্ষে বসে থাকা মানুষজনের ওপর। মুহূর্তেই আমেনা বেগমের চোখ দুটি ছলছল হয়ে ওঠে। তিনি ধীর কদমে এগিয়ে আসেন কবির সাহেবের কাছে। কবির সাহেব বৃদ্ধাকে দেখে সালাম করলেন।
মুখ ফুটে কিছু বলতে যাবেন তার আগেই বৃদ্ধা বলতে শুরু করলেন, বাপজান, অবশেষে তুমি আইলা। আমি তো ভাবছিলাম তোমারে শেষবারের মতো দেহারও সুযোগ হইব না আমার। বলেই শাড়ির আঁচলে চোখ মুছলেন তিনি। কবির সাহেব বৃদ্ধার মাথায় হাত রাখলেন। নরম সুরে বললেন, মাফ করে দিও চাচি। আসলো নিজেদের সবটা সামলিয়ে এখানে আসার সময় হয়ে ওঠে না তেমন, তাই আর কি। থামলেন তিনি। হয়তো কথা ফুরিয়ে এসেছে তার। কবির সাহেব ফোঁস করে নিঃশ্বাস ফেলে সকলের উদ্দেশ্যে বললেন, এই তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনেক বড় জার্নি করে এসেছ, নিশ্চয়ই ক্লান্ত সকলে। সবাই হয়তো এ কথাটারই অপেক্ষায় ছিল। কবির সাহেবের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সবাই নিজেদের ব্যাগপত্র নিয়ে এগিয়ে যায় দোতলা এবং নিচতলার রুমের দিকে। এহসান বাড়ির 4 ভাই নিচতলার 4 রুমে নিজেদের জায়গা করে নেয়। এখন বাকি রইল বাড়ির ছেলে মেয়েরা। আবুল চাচা এগিয়ে এলেন। রৌদ্রদের সামনে দাঁড়িয়ে বাড়ির ভেতরে আবারও হাঁক ছুড়লেন, শশী, ও শশী, একটুখানি এদিক আয় তো মা। মেয়েকে ডেকে তার জন্য অপেক্ষা করলেন আবুল চাচা। এরই মধ্যে রৌদ্রদের উদ্দেশ্যে বললেন, আফনেরা একটু দাঁড়ান। আমার মাইয়া আইয়া আফনে গো যার যার কামরা দেহায় দিব। সবটা আমরা আগেরতেই গোছগাছ কইরা রাখছি। আসলো আমার আবার হাঁটুর গিরায় বেদনা আছে। এল্লাইগা সিঁড়ি বাইতে কষ্ট হয়। রৌদ্র মুখ খুলল। ভদ্রতার সাথে বলল, আরে না, না সমস্যা নেই। আপনার যেতে হবে না। আমরা না হয় অপেক্ষা করছি, আপনার মেয়ে এলেই যাব। বৃদ্ধ কৃতজ্ঞ হাসলেন। ঘাড় বাঁকিয়ে আবারও ভেতর ঘরের দিকে তাকালেন। না, মেয়েটাকে নিয়ে আর পারেন না তিনি। শুধু একটু সময় পাক, অমনি বসে পড়ে সাজগোজ নিয়ে। আবুল মিয়া মাঝে মধ্যে ভীষণ খিটখিটে হয়ে পড়েন এ নিয়ে। মনে মনে ভেবেই ফেলেন, মাইয়াডা তার এত্ত সাজে কেমনে। প্রায় মিনিট 5 পর আলতা রাঙা পায়, নূপুরের রিনিঝিনি শব্দ তুলে কেউ একজন উপস্থিত হল সদর কক্ষে। মেয়েটার গায়ে জড়ানো বাঙালি ধরনের লাল পাড়ের সাদা শাড়িটা কেমন চকচক করছে। মনে হচ্ছে সবেমাত্রই হয়তো নতুন ভাঁজ ভেঙেছে কাপড়টার। লম্বা, ঘন চুলগুলো দুপাশে দুটো বিনুনি গেথে লাল ফিতায় বাঁধা। শ্যামকন্যা রাখিদয়ে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে শোভা পাচ্ছে টকটকে লাল রঙের লিপস্টিক। সদর কক্ষে উপস্থিত সকলে একযোগে তাকালো মেয়েটার দিকে। সকলের ওমন দৃষ্টি নিজের ওপর নিবন্ধ হতে দেখে ভরকায় শশী। আঙুল দিয়ে মাথা চুলকে বলে, কি হইছে? আফনেরা এমনে তাকায় আছেন। আমারে কি খুব খারাপ লাগতাছে দেখতে? আবুল মিয়া খানিকটা ফুঁসে ওঠেন মেয়ের কাণ্ডে। গলায় ঝাঁঝ এনে বললেন, তোরে কতবার কইছি শশী ও তো সাজগোজ ভালা না। কিন্তু তুই আমার কোন কথাই তো পাত্তা দেস না। সহসা হাসি মুখটা থমথমে হয়ে যায় শশীর। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মেয়েটা। বিষয়টা বুঝি অরিন আর রুহির বেশ খারাপ লাগল, তারা এগিয়ে আসলো শশীর কাছে। মেয়েটার লম্বাটে থুতনিতে আঙুল ঠেকিয়ে উপরে তুলে বলল, এই মেয়ে, তুমি মন খারাপ করছো কেন? জানো তোমাকে এই মুহূর্তে ঠিক কতটা সুন্দর লাগছে? কিন্তু তোমার মন খারাপে তো এই সাজটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই একটুখানি হাসো দেখি। শহুরে নতুন মানুষদের মুখে এত সুন্দর কথা শুনে মুগ্ধ হল শশী। চিরল দাঁতের হাসিখানা দিয়ে আপ্লুত কণ্ঠে বলে ওঠে, সত্যি আমারে সুন্দর লাগতাছে? অরিন মুচকি হাসল। শশীর গাল টেনে দিয়ে বলল, হুম সত্যি, সত্যি তোমায় খুব সুন্দর লাগছে। এতবার নিজের প্রশংসা শুনে খানিকটা লজ্জা পেল শশী। শ্যামবরণের মুখটা লাজুক করে বলল, আফনেরা খুব ভালা মানুষ। আমার আফনেগো পছন্দ হইছে। শিশির আর কুহেলি বাদে উপস্থিত সকলেই হেসে ওঠে শশীর কথায়। কুহেলি তো শশীর পানে তাকিয়ে বিড়বিড় করে বলেই ফেলল, যত্ত সব আদিক্ষেতা। শশী কিছু মনে পড়ার ভঙ্গিতে জিভ কাটে। মাথায় হালকা চাপড় দিয়ে বলে, এই রে, আফনেগোরে কামরা না দেখায় এখানে দাঁড়া করাই রাখছি। চলেন চলেন উপরে চলেন, আফনেগো রুম দেখাই দেই। সকলেই সম্মতি জানায় শশীর কথায়। আসলো তারাও যে বড্ড ক্লান্ত।
এই মুহূর্তে ফ্রেশ হওয়া যে অতীব জরুরি। সিলেটের সুনামগঞ্জ জেলার গৌরীপুর ছদ্মনাম গ্রামের বেশ সুপরিচিতি এহসান বাড়ির। এহসান বাড়িটি দুভাগে বিভক্ত। বড় একটি উঠোনের মাঝ বরাবর দেয়ালের বর্ডার দেয়া। একপাশে খায়রুল এহসানের বাড়ি, অন্য পাশে আব্দুল মান্নান এহসানের বাড়ি। তারা দুজনেই আপন ভাই। কিন্তু কালের বিবর্তনে এ দুই পরিবারের মাঝে তৈরি হয়েছে এক আকাশসম দূরত্ব। কবির সাহেব ফ্রেশ হয়ে উঠোনে দাঁড়িয়েছিলেন। কোমরের পেছনে দুহাত বেঁধে অদূরে থাকা বড় দেয়াল বর্ডারটির দিকে তাকিয়ে রইলেন একমনে। তখনই আবুল মিয়া সেখানে উপস্থিত হন। কবির সাহেবকে খাবারের জন্য ডাকতে এসেছিলেন তিনি, কিন্তু তাকে এমন অন্যমনস্ক দেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলেন বৃদ্ধ। বলে ওঠেন, বাপজান মেহু আইব না? বৃদ্ধ কেয়ারটেকার আবুল চাচার কথায় ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে আসেন তিনি। মাথা নাড়িয়ে জবাব দিলেন, রাতেই চলে আসবে। বৃদ্ধ মাথা নাড়ালেন। খানিকক্ষণ সময় চুপ করে থেকে আমতা আমতা করে বললেন, আর ও আইব না? সহসা কবির সাহেবের মুখভঙ্গি পরিবর্তন হল। চোয়াল হয়ে উঠল খানিকটা দৃঢ়। গলায় তাচ্ছিল্য এনে বলল, এই মনে যাকে বহু আগে থেকেই কবর দিয়ে ফেলেছি তাকে এখন কিভাবে আনি বলতো? বৃদ্ধ আতকে ওঠেন এ কথায়। হায় হায় করে বলে ওঠেন, ও কথা বইল না বাপজান, এতে আল্লাহ নারাজ হইব। কবির সাহেব তাচ্ছিল্যের হাসি দিলেন। আর কিছু না বলে ভেতরে চলে গেলেন গটগট পায়ে। পেছনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন আবুল মিয়া। মনে তার একটাই কথা, এ ভাঙন কি আর কোনোদিনই জোড়া লাগবে না? সুবিশাল ডাইনিং টেবিল জুড়ে হরেক রকম খাবারের বাহার। পুরো বাড়ি খাবারের সুঘ্রাণে মো করছে। শশী আর দুটো কাজের মেয়ে ব্যস্ত হাতে টেবিলে এটা ওটা আনা নেওয়া করছে। একে একে টেবিলে এসে উপস্থিত হন বাড়ির সকলে। আহি মাহি দুজনেই একই রঙের জামা পরে নিচে নেমেছে। তাদের দেখে শশী একদৃষ্টিতে তাকিয়ে রইল কিয়তক্ষণ। তারপর উৎফুল্ল ভরা কণ্ঠে বলে ওঠে, আফনেগো দেখলে মনে হয় একজনের সামনে আয়না ধইরা রাখছে কেউ। মাশাআল্লাহ কি সুন্দর লাগে আফনেগোরে। আহি মাহি দুজনেই একসঙ্গে হেসে ওঠে। একই সাথে বলে, তুমিও খুব সুন্দর শশী। শশী মুচকি হাসল। দৃষ্টি ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পেল অরিনকে। মেয়েটাকে তার বড় পছন্দ হয়েছে। কি সুন্দর নাদুস নুদুস গাল দুটো মেয়েটার। হাসলে কেমন গর্ত হয়ে যায় গালে। শশীর একবার বেশ ইচ্ছে করল নিজ হাতে অরিনের গাল দুটো একটু টেনে দিতে, কিন্তু নিজের অমন উদ্ভট ইচ্ছাকে একপ্রকার ধামাচাপা দিয়ে সে মনোযোগ টানল নিজের কাজের দিকে। অরিন এসে বসে পড়ে চেয়ারে। একে একে চোখ বুলায় টেবিলের ওপর রাখা খাবারগুলোর দিকে। তখনই তার নজর আটকে যায় তার প্রিয় মাছের তরকারিতে। অরিনের জিভে মুহূর্তেই পানি চলে আসল। ঠিক তখনই তার পাশের চেয়ারেই ধপ করে বসে পড়ে একজন। অরিন ভেবেছিল অনিক হয়তো, তাই সে দৃষ্টি না ঘুরিয়েই বলল, ভাইয়া দেখ, ইলিশ মাছটা কি সুস্বাদু দেখাচ্ছে। আজকে কিন্তু আমি দুটো মাছ খাব। তুমি আমায় বেছে দিও কেমন? পাশ থেকে কোন প্রত্যুত্তর না আসায় ভ্রু কুচকায় অরিন। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই হতভম্ব হয়ে যায় মেয়েটা। হতভম্ব চোখে তাকিয়ে রইল পাশের চেয়ারে বসা রৌদ্রের পানে। অরিন খেয়াল করল রৌদ্র কেমন তার দিকে শান্ত অথচ নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিন তৎক্ষণাৎ সেখান থেকে দৃষ্টি সরিয়ে নেয়। আমতা আমতা করে বলে, আসলো রোদ ভাই। আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো, তাই বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করবেন না। রৌদ্র কি বুঝল কে জানে? সে মুচকি হেসে প্লেটে ভাত নিয়ে নিল। হাত বাড়িয়ে অরিনের পাতেও ভাত তুলে দিল। অরিন চুপচাপ সবটা দেখে যাচ্ছে নির্বিকার ভঙ্গিতে। রৌদ্র এবার অরিনের পছন্দের মাছটাই তুলে নিল পাতে। তারপর যত্ন সহকারে মাছের কাঁটা ছাড়িয়ে তুলে দিতে লাগল অরিনের পাতে। অরিন একদৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের কর্মকাণ্ডের দিকে। মনে মনে বলল, রোদ ভাই, কেন এত যত্ন করেন আমার? কেন বুঝেন না আপনি? আপনার করা ছোট ছোট যত্নগুলো আমার মনের মণিকোঠায় বেশ শক্তপোক্তভাবে গেড়ে বসে।
প্রতিবার আপনার যত্নের টানে আমার বেহায়া মনটা বারংবার অবাধ্য হতে চায়। কি করে আপনার যত্নগুলোকে ভুলব আমি? অরিন যখন নিজের ভাবনায় মশগুল তখনই রৌদ্র তাকে চোখ দিয়ে ইশারায় খেতে বলে। অরিনও দৃষ্টি সরিয়ে খেতে শুরু করে। তাদের দুজনের এসব কর্মকাণ্ডগুলো এতক্ষণ একমনে পর্যবেক্ষণ করে যাচ্ছিল কুহেলি। কেন যেন এ মুহূর্তে তার অরিনকে বেশ হিংসে হচ্ছে। সে নাক ফুলিয়ে খেতে থাকে আর বারবার আর চোখে দেখতে থাকে দুজনকে। অন্যদিকে অরিনের একবারে মুখোমুখি বসেছে অনিক। রৌদ্রকে অরিনের প্রতি যত্নশীল দেখে ছেলেটা মনে মনে বেশ খুশি হল। ভাবল, যাক অবশেষে সে বাদেও তার বোনটাকে আদরে আগলে রাখার জন্য কেউ একজন আছে তবে। গোধূলির শেষ লগ্নে আকাশটা বরাবরই মোহনীয় সৌন্দর্যে পতিত হয়। দূর আকাশের সাদা নীল মিশেলের আকাশটা নিজের রূপ পাল্টে কমলা রঙের আভায় নিজেকে সজ্জিত করে। দৃশ্যটা যথেষ্ট মণিমুগ্ধকর। তার ওপর পরিবেশটা যদি হয় গ্রামের, তাহলে তো কথাই নেই। গ্রামের সেদে মাটির ঘ্রাণ, বাতাসের সঙ্গে ধেয়ে আসা লাকড়ি চুলার ঘ্রাণ, আশপাশে পাখির কিচিরমিচির শব্দ সবটাই একজন শহুরে মানুষকে মুগ্ধ করতে যথেষ্ট। দোতলার খোলা করিডোরের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে এসবই ভাবছিল অরিন। বাড়ির সম্পূর্ণ উঠোন জুড়ে বিয়ের ডেকোরেশনের কাজ চলমান। হাতে তো সময় একদম নেই বললেই চলে। শুধু শুধু বসে থেকে কি লাভ? তাই তো বাড়ির পুরুষরা মিলে আজকে থেকেই ডেকোরেশনের দিকটা সামলে নিচ্ছে। আর দুদিন পর রুহির মেহেদি অনুষ্ঠান। তারপরের দিন হলুদ সন্ধ্যা। আর তারপর মেয়েটার বিয়ে। চলে যাবে মেয়েটা তাদের সবাইকে ছেড়ে। নতুন এক সংসারে, নতুন মানুষদের মাঝে। অরিনের বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। ছোটবেলা থেকেই রুহির সাথে তার সম্পর্কটা বোনের চাইতেও বেশি ছিল। সবসময় তারা একে অপরের বন্ধু হিসেবেই থাকত। কিন্তু অরিনের এই প্রিয় মানুষটা আর কদিন পরই তাদের সবাইকে ছেড়ে দিয়ে চলে যাবে। অরিন কিছু একটা ভেবে ফট করে ঘুরে দাঁড়াল। তারপর একছুট লাগাল রুহির রুমের দিকে। রুহি বিছানায় গা এলিয়ে বই পড়ছিল। তখনই তার খাটের ওপর ধপ করে শব্দ হয়। রুহি হকচকিয়ে ওঠে। হাতে থাকা বইটা ঠাস করে মুখের ওপর পড়ে যায় বেচারির। রুহি ব্যথাতুর শব্দ তুলে শোয়া ছেড়ে উঠে বসে। নাকের ডগায় আলতো হাত বুলিয়ে সামনে তাকাতেই অরিনকে দেখতে পায়। মেয়েটা কেমন ঠোঁট কামড়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। রুহি নাকের ওপর থেকে হাত সরিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। অরিন ধীর পায়ে এগিয়ে আসে রুহির কাছে। এসেই তাকে জড়িয়ে ধরে মিনমিনে স্বরে বলল, সরি রুহিপু, আমি বুঝিনি তোমার এভাবে ব্যথা লেগে যাবে। রুহি মেয়েটার বোকা কথায় মুচকি হাসল। নিজেও আলতো হাতে মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, সমস্যা নেই অরি, এটা অত বড় কোন ব্যথা না। আচ্ছা ওসব বাদ দে। তুই হঠাৎ এখানে? কিছু বলবি? বারে, কাল বাদে পরশু বিয়ে হয়ে যাবে তোমার, এখন যদি একটু সময় কাটাতে না পারি তাহলে কি আর হবে? রুহি হো হো করে হেসে ওঠে। অরিনের ফোলা গাল দুটো টেনে বলে, ওহ, তাই বুঝি? হুম। ভাই, শহরতে একখান ফুটফুটে মাইয়া আইছে। কি যে ভালা দেহাইছে। ইস যদি একবার কাছে পাইতাম তারে। সুজনের কথায় হাত দুটো থেমে যায় রহমতের। ডেকোরেশনের কাজগুলো বাদ দিয়ে বাঁশের সিঁড়ি বেয়ে চটপট করে নিচে নেমে আসে সে। তারপর ধিমি স্বরে বলে, ওই সুজিন না। খবরদার কইয়া দিলুয়াম, এহানে আইয়া কোন মাইয়ার দিকে খারাপ নজরে তাকাইবি না কইয়া দিলুয়াম। মোডেমাডে কাম পাই না, তার ওপর দিয়া তোর এমন লুইচ্চা কাম কারবার। রহমতের এরূপ কথায় বিরক্তিতে চোখমুখে কুচকে ফেলে সুজন। মুখ খুলে দুয়েকটা বিশ্রী গালিও দিতে ভুলল না রহমতকে। তারপর পরনের লুঙ্গিটাকে দুহাত দিয়ে হাঁটু অবধি উঠিয়ে গিট বেঁধে বলতে লাগল, তুই হালার পো একখান অলক্ষী। যখনই মুখ খুলোস তখনই একখানা কথা বাইর করস। তুই বেডা এক্কেবারে চুপ থাকবি। যা করার আমি করমু। হকচকিয়ে ওঠে রহমত। তড়িঘড়ি করে সুজনের হাত ধরে বিচলিত কণ্ঠে বলল, ওই সুজিন না। কি করবি তুই? দেখ তোরে কিন্তু আমি আগেতেই সাবধান করতাসি।
সুজন রহমতকে এক প্রকার উপেক্ষা করে সেখান থেকে এক গজ লাইটিং তার নিয়ে চলে আসে বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে ঢুকে আশেপাশে আর চোখে নজর বুলিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মুখখানাকে। কিছুক্ষণ পর পেয়েও যায় কাঙ্ক্ষিত মানুষটাকে। সুজন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল দোতলায় হাসতে থাকা অরিনের পানে। সে একটি বিশ্রী হাসি দেয়। তারপর হাতে থাকা তারগুলো নিয়ে হেঁটে যায় দোতলার দিকে। অরিন, রুহি আর শশী মিলে দোতলায় চেয়ার পেতে আড্ডা দিচ্ছিল। রুহির কল আসায় সে উঠে চলে যায়। তার মিনিট খানেক পর রান্নাঘর থেকে শশীর ডাক আসায় সেও চলে যায়। বাকি থাকে অরিন। অরিন কি যেন একটা কাজের জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সুজন। ইচ্ছে করে অরিনের অনেকটা গা ঘেঁষে হেঁটে যায়। অরিন তৎক্ষণাৎ ভরকে গিয়ে নিজেকে গুটিয়ে ফেলে। খেকিয়ে উঠে বলল, এই আপনি এটা কি করলেন? সুজন থামে। ঘাড় ঘুরিয়ে অরিনের দিকে তাকিয়ে বলে, কই কি করছি? অরিনের মেজাজ খারাপ হয়। সে কটমট করে বলল, কি করেছেন মানে? আপনি ইচ্ছে করে আমার গা ঘেঁষে তারপর এখান দিয়ে হেঁটে গিয়েছেন। আরে না, কি কন আফনে? আমি এইসব কিছুই করি নাই। রৌদ্র নিজের রুম থেকে বের হচ্ছিল কিন্তু করিডোরে হঠাৎ অরিনের সাথে সুজনের এমন বাকবিতণ্ডায় সহসা থমকে দাঁড়ায় ও। সরু চোখে তাকিয়ে রইল কিত্থন। তারপর জোরালো কদমে এগিয়ে আসে অরিনের নিকট। গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? অরিন একবার রৌদ্রের দিকে তাকাল। তারপর অভিযোগ জানিয়ে বলতে লাগল পুরো ঘটনা। সবটা শোনার পর রৌদ্র হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়। চোয়াল শক্ত করে তাকায় সুজনের দিকে। শক্ত গলায় অরিনের উদ্দেশ্যে বলে ওঠে, রুমে যা অরি। কিন্তু রোদ ভাই, আই সেড গো, মিন্স গো। এবারের কথাটা একটু জোরেই বলল রোদ। অরিন বেচারি এত জোরে কথাটা শুনে খানিকটা কেঁপে ওঠে। মাথা নিচু করে সেখান থেকে চলে যায় নিজের রুমে। তার চলে যেতেই রৌদ্র সুজনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। তারপর রাশভারী গলায় বলল, চল ভাই, তোর পাওনাটা তোকে বুঝিয়ে দেই। সুজন কি আর বুঝল রৌদ্রের কথার মানে? সে কেমন অবাক হয়ে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। হয়তো বুঝতে চেষ্টা করছে মানুষটার কথার গভীরতা। আফনে আমারে কই নিতাছেন? ছাড়েন আমার হাত, ছাড়েন কইতাছি। সুজনের একের পর এক হম্বিতম্বিতেও কাজ হচ্ছে না কোনো। সামনের গুরুগম্ভীর মানুষটা তার এক হাত চেপে ধরে সজোরে টেনে নিয়ে যাচ্ছে কোথাও। মানুষটার দ্রুত হাঁটার গতিতে সমান তাল মিলাতে না পেরে দুয়েকবার উপর হয়ে পড়তে গিয়েও কোনো রকমে বেঁচে গিয়েছে সুজন। সামনের মানুষটা তো শুধুমাত্র হাঁটছে না, রীতিমতো দৌড়াচ্ছে। বেচারার হাতটা এতটা জোরে চেপে ধরেছে, যেন এই বুঝি কবজি খুলে পড়ল। সুজন বার কয়েক চেষ্টা চালায় হাত ছাড়াবার, কিন্তু না। লোকটা বোধহয় নিজের সর্বশক্তি দিয়ে চেপে ধরে রেখেছে হাতটা। সুজন এবার কিছুটা ভয় পেল। শুকনো ফাঁকা ঢোক গিলে যেই না চেঁচাতে যাবে অমনি তার মুখটা হাত দিয়ে চেপে ধরে রৌদ্র। সুজন গোঙাতে থাকে। রৌদ্রের আগুন চোখে তাকিয়ে আরও ভয় পেল ছেলেটা। রৌদ্র সুজনের মুখটা চেপে ধরে তাকে বাড়ির পেছনের দিকে নিয়ে যায়। বলা বাহুল্য, বাড়ির পেছনের দিকটা খানিকটা জঙ্গলের মতো। উঁচু উঁচু গাছপালার উপস্থিতির জন্য জঙ্গলের ভেতরের দিকে কিছু দেখতে পাওয়া বড় দায়। তার ওপর এখন ভর সন্ধ্যা। একটু পরেই রাতের আধার নামবে। এমনেতেই দিনের বেলায় এখানে কেউ তেমন একটা আসে না, সেখানে এই রাতের বেলা কেউ থোড়াই আসবে। তাই তো এই সুযোগটাই কাজে লাগাল রৌদ্র। জঙ্গলের প্রায় অনেকটা গভীরে গিয়ে থামল রৌদ্র। সুজনের মুখটা এখনো চেপে রেখেছে ও। রৌদ্র নিজের পকেট হাতড়ে রুমালটা বের করে নেয়। তারপর রুমালটা চেপে ধরে সুজনের মুখে। সুজন গোঙাতে থাকে। হাত বাড়িয়ে চেষ্টা চালায় রুমালটা সরাতে, কিন্তু পারছে না ছেলেটা। রৌদ্র তাকে দিচ্ছেই না রুমালটা সরাতে। রৌদ্র এবার অধৈর্য হয়ে পরপর সুজনের নাক বরাবর সজোরে কয়েকটা ঘুষি মেরে বসে। তৎক্ষণাৎ ছেলেটা ব্যথায় মাটিতে উবু হয়ে বসে গোঙাতে থাকে। রৌদ্র থামল না। সে আশেপাশে ব্যস্ত চোখে পরখ করে অদূরে থাকা একটা শুকনো গাছের ঢাল কুড়িয়ে বেধড়ক মারতে থাকে সুজনকে। সুজন ছটফটাতে থাকে মাটিতে শুয়ে।
হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা চালায় অনবরত। রৌদ্র আবারও ফুঁসে ওঠে। সুজনের সামনে হাঁটু গেড়ে বসে একটানে সুজনের গায়ের শার্টটি ছিঁড়ে ফেলে। তারপর কোনরূপ কালবিলম্ব না করে সেই ছেঁড়া শার্ট দিয়েই সুজনের হাত দুটো শক্ত করে বেঁধে দেয়। এর মধ্যে সুজন বাধা দিতে চাইলে আবারও মার খায় ছেলেটা। রৌদ্র নিজের কাজটা শেষ করে উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে কাঠের টুকরোটি নিয়ে উল্টে পাল্টে দেখে কটমট করে বলল, আল্লাহ তোরে কতবর কলিজা দিয়ে পাঠাইছে রে। ভাবা যায়, কতবর কলিজার মালিক হলে ইফতেখার এহসান রৌদ্রের কলিজায় হাত দিতে গিয়েছিলি? সুজন হতভম্ব চোখে তাকিয়ে রইল রৌদ্রের পানে। এতক্ষণে সে এটুকু তো বেশ বুঝতে পেরেছে যে রৌদ্র তাকে কেন মারছে, কিন্তু সে এটা বুঝেনি তাকে এতটা জঘন্যভাবে মারবে। রৌদ্র এক পলক তাকালো সুজনের দিকে, তারপর চোখের পলকের ব্যবধানে আবারও মারতে শুরু করে সুজনকে। সুজন নিজের সর্বস্ব দিয়ে গোঙাতে থাকে, কিন্তু এই গহীন জঙ্গলে আদৌ কি কারো কানে যাবে সেই গোঙানির শব্দ? বেশ কিছুক্ষণ মারার পর রৌদ্র থামল। সুজনের সামনে বসে ছেলেটার চুলগুলোকে মুঠোয় নিয়ে দাঁত কিরমির করে বলতে লাগল, তোর ভাগ্য ভালো এটা গ্রাম, তা না হলে আজকে তোর দাফন করিয়ে ছাড়তাম আমি। সুজন পিটপিট চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। শরীরের অসহ্য ব্যথায় তার অবস্থা এখন মূর্ছা প্রায়। মিনিট খানেক পর আবারও তার কানে আসল রৌদ্রের শক্ত কণ্ঠ, আজকে এখানে যা হয়েছে তা যদি ভুলেও কারোর কানে তুলিস তাহলে মনে রাখবি দ্বিতীয়বার পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ আমি তোকে দিব না। সুজন ভরকাল, ভীতু নয়নে তাকিয়ে রইল রৌদ্রের শক্ত হয়ে থাকা লম্বাটে মুখপানে। সে মাথা নাড়িয়ে সায় জানায় রৌদ্রের কথায়। তা দেখে রৌদ্র বাঁকা হাসল। তারপর শটান হয়ে দাঁড়িয়ে হাতে থাকা কাঠের টুকরোটি দিয়ে সুজনের বেঁধে রাখা বাম হাতে ইচ্ছেমতো মারতে লাগল। সুজন আরেক দফা ছটফটিয়ে উঠল। ছেলেটার নাকমুখ ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তাই অবস্থা। রৌদ্র তাকে মারতে মারতে বিড়বিড় করে বলল, যে হাত আমার সানশাইনকে ছুঁয়েছে সে হাতকে আমি অক্ষত রাখি কি করে বলতো? ধরণীতে রাতের আধার নেমেছে, চারপাশের বাঁশঝাড় থেকে ধেয়ে আসছে নাম না জানা অসংখ্য পোকার ডাক। রৌদ্র বাড়ির পাশের পুকুর থেকে যতটা সম্ভব হাত পা পরিষ্কার করে নেয়। হাতে পায়ে বিভিন্ন জায়গায় রক্তের ছিটেফোঁটা লেগে আছে, সেগুলাকে পরিষ্কার না করলে কি আর হয়? প্রায় মিনিট পাঁচেক পর রৌদ্র বাড়ির ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই তার সামনাসামনি হাজির হন কবির সাহেব। মানুষটার মুখভঙ্গি গম্ভীর। তিনি রৌদ্রকে সরু চোখে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, শরীর এমন ভেজা কেন তোমার? আর এতক্ষণ ছিলেই বা কোথা তুমি? রৌদ্র প্রত্যুত্তরে কিছুক্ষণ মৌন রইল। খানিক পরে মৌনতা ভেঙে বলল, গ্রামটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম আব্বু, আর গরম লাগছিল তাই হাত মুখ ধুয়ে আসলাম। কবির সাহেব ছেলের কথা বিশ্বাস করলেন কি না কে জানে। তিনি কেমন বাজপাখির দৃষ্টিতে তাকিয়ে রইলেন রৌদ্রের দিকে। রৌদ্র হয়তো আজ করল ব্যাপারটা, তাই সে আর কিছু না বলে সরে গেল সেখান থেকে। কবির সাহেব একদৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের যাওয়ার পথে। ঠিক তখনই তার বুক চিরে বেরিয়ে আসে এক অজানা কারণবশত দীর্ঘ নিঃশ্বাস। হেলো রুহি, কেমন আছো? এপাশ থেকে রেহানের কলটি রিসিভ করে মৌন রইল রুহি। মেয়েটা রেগে আছে রেহানের ওপর। কাল থেকে মানুষটা শুধু মেসেজেই কথা বলে যাচ্ছে, এ পর্যন্ত একটাবার কল অবধি দিল না। তাই তো সে কোন কথাই বলবে না লোকটার সাথে। সে কথা না বলে থাকতে পারলে ও কেন পারবে না? ওপাশ থেকে রেহান স্পষ্ট টের পাচ্ছে প্রিয়তমার অভিমান। সে ঠোঁট কামড়ে মুচকি হাসল। হালকা গলা খাকারি দিয়ে বলল, আমার শ্যামবতীটা কি রাগ করেছে? রুহি এখনো নিশ্চুপ। না, আজকে আর কোন মিঠা কথায় গলবে না ও। নাকটা আরেকটু ফুলিয়ে বসে রইল চুপচাপ। ওপাশ থেকে রেহান আবারও বলল, জান ও জান, কথা বলবা না? সরি না শোনা। রুহি এবার ফিক করে হেসে দেয়। রেহানের অমন মিষ্টি কথায় মেয়েটার রাগ বুঝি ছুটে পালালো কোথাও। বরফের মতো রাগগুলো একেবারেই গলে পানি। ওপাশ থেকে রেহান চুপটি করে শুনল মেয়েটার হাসি। তারপর নিজেও একটা প্রশান্তির হাসি টেনে বলল, শ্যামবতী,
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চট করে রুহি সোজা হয়ে বসল। অধীর হয়ে জিজ্ঞেস করল, কি সারপ্রাইজ? রেহান রহস্যময়ী হাসল। আলতো কণ্ঠে বলল, তোমার বাড়ির বাহিরে সারপ্রাইজ পাঠিয়েছি তোমার জন্য। গিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, খবরদার, শুধু তুমিই যাবে। রুহি খানিকটা চিন্তিত হল। বলল, রেহান এত রাতে? রেহান রুহির কথা মাঝপথে থামিয়ে নিজেই বলা শুরু করল, জান, কিচ্ছু হবে না। তুমি জাস্ট যাবে আর নিয়ে আসবে। রেহানের এতবার করে বলায় রুহি হার মানল। রাজি হল বাড়ির বাহিরে যেতে। রেহানকে বলে ফোনটা কেটে দিয়ে চলে যায় বাড়ির বাহিরের উদ্দেশ্যে। প্রায় মিনিট 5 পর গুটি গুটি পায়ে বাড়ির কেচি গেইটের সামনে এসে থমকে যায় রুহি। সামনে অনিককে পায়তারা করতে দেখে হাঁসফাঁস করতে থাকে মেয়েটা। অনিক হাঁটতে হাঁটতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই রুহিকে দেখতে পায়। রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, যা, তোর সারপ্রাইজ বাহিরে ওয়েট করছে। আমি এখানে দাঁড়াচ্ছি। রুহি অবাক হয়। অনিককেও তাহলে সারপ্রাইজের ব্যাপারে আগে থেকেই সবটা জানিয়েছে রেহান। রুহি হাফ ছেড়ে নিঃশ্বাস ফেলে। এখন আর বাইরে যেতে ভয় নেই তার। রুহি এগিয়ে যায় কেচি গেটের বাইরে। গ্রাম হওয়ায় ইতোমধ্যেই রাস্তাটা শুনশান হয়ে গেছে। রুহি আশেপাশে নজর ঘুরিয়ে কিছু দেখতে না পেয়ে চলে যেতে নেয়, ঠিক তখনই পেছনে থেকে কেউ একজন তার চোখ আটকে ধরে। রুহি হকচকিয়ে ওঠে। ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, কে? কে আপনি? মানুষটা মুচকি হেসে রুহির কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, তোমার বর। মুহূর্তেই জমে যায় রুহি। কাপা কাপা গলায় বলল, রেহান। রেহান মুচকি হাসল। রুহির চোখ ছেড়ে দিয়ে তাকে নিজের দিকে ফেরাল। তারপর একদৃষ্টিতে তাকিয়ে রইল রুহির মুখপানে। অন্যদিকে রুহি এখনও হতভম্ব। মেয়েটার বুঝি কিছুতেই বিশ্বাস হচ্ছে না রেহান তার সামনে। সে তার কাপা হাত রেহানের গালে রেখে বলল, এটা সত্যিই আপনি? রেহান মৃদু হেসে রুহির হাতটা চেপে ধরে। অতঃপর নিজেদের মাঝের দূরত্ব ঘুচিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় রুহির মসৃণ ললাটে। রুহি আবেশে চোখ বন্ধ করে নেয়। রেহান প্রায় অনেকটা সময় নিয়ে ঠোঁট সরায়। রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এবার বিশ্বাস হল? রুহি পরপর মাথা ঝাঁকায়। ছলছল চোখজোড়া রেহানের ওপর নিবন্ধ করে বলে, এত রাতে কি করে এলেন আপনি? রেহান ফোঁস করে নিঃশ্বাস ফেলে। রুহির হাতটা টেনে নিজের বুকে চেপে ধরে বলে, হা, নিজের বউকে দেখতে কি আর দিন অথবা রাত আছে ম্যাডাম? যখন মনে পড়ে তখনই দেখতে ইচ্ছে করে। ধরে নিন এখনও তাই হল। রুহি ভেজা চোখে হাসল। রেহানের টানা চোখ দুটোয় তাকিয়ে রইল কিয়তক্ষণ। তারপর বলল, আপনি একটা পাগল রেহান। এত রাতে এতদূর আসা কিন্তু মোটেও ঠিক করেননি আপনি। রেহান ঠোঁট কামড়ে হাসে। চোখ ছোট ছোট করে বলে, আমি পাগলই তো। তোমার একান্ত পাগল। রুহি রেহানের এরূপ কথায় খিলখিল করে হেসে ওঠে। তার এমন প্রাণ কারা হাসির দিকে মোহাবিষ্ট নয়নে তাকিয়ে রইল রেহান। রুহির হাসির মাঝেই রেহান ঘোরলাগা কণ্ঠে বলল, এভাবে হেসো না শ্যামবতী, আমার যে এখনো বিয়েই হয়নি। তোমার হাসি দেখলে যে নিজেকে সামলানো বেশ কঠিন। সহসা থমকে যায় রুহি। হাসি মুখটায় তৎক্ষণাৎ এসে ভিড় জমায় রাজ্যের সব লজ্জা। রেহান সেদিকে তাকিয়ে আবারও বলতে লাগল, উফ, এখন তো মনে হচ্ছে সত্যি আমি ভুল করে ফেললাম। রুহি অবাক হয়ে তাকালো রেহানের দিকে। নয়নে তার একরাশ জিজ্ঞাসাবোধ। রেহান সেটা অবলোকন করে আরেকটু এগিয়ে আসে। রুহির গালে আলতো হাত ঠেকিয়ে বলে বসে, এভাবে কেন আমায় পাগল করো শ্যামবতী? তুমি কি জানো না, তোমার ওই লজ্জা রাঙা মুখ বারবার আমায় পাগল করে, বারবার কাছে ডাকে। কেন প্রতিবার আমায় এতটা অসহায় করে দাও শ্যামবতী? রুহি এমন কথায় লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। মাথা নিচু করে ফেলে সহসা। রেহান রুহির থুতনিতে আঙুল রেখে মাথাটা আবারও উপরে তুলে আবদার করে বসে এক ভিন্ন চাওয়ার। শ্যামাবতী, একটা ছোট্ট চুমু খাই। রুহি লজ্জায় কুণ্ঠে যায়।
চিবুক আবারও গলায় এসে ঠেকল তার। রেহান সবটা দেখল। মুচকি হেসে রুহির মুখের ওপর আসা অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিল। তারপর টুপ করে একটা চুমু বসিয়ে দিল রুহির গালে। রুহি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ঘটে যাওয়া ঘটনা সম্পূর্ণ বোধগম্য হতেই লজ্জায় হাঁসফাঁস করতে করতে রেহানের বুকে আছড়ে পড়ে মেয়েটা। বাহ, কি সুন্দর! লজ্জা নিবারণের জন্য বেশ জায়গায় লুকালো মেয়েটা। রেহান আলতো হাতে জড়িয়ে ধরে মেয়েটাকে। তারপর ফিসফিস করে বলতে থাকে, শ্যামাবতী, তোমার প্রতিটি লজ্জা নিবারণে তুমি না হয় আমার এই বুকটায় ঠাঁই নিও। আমি দরকার হয় সারাজীবন তোমার লজ্জা ভাঙিয়ে যাব। অনিক, হলো তোদের? রৌদ্রের ডাকে পেছনে ঘুরল অনিক। হে হে করে হেসে দিয়ে বলল, সেটা আমায় জিজ্ঞেস না করে তোমার ভগ্নিপতিকে জিজ্ঞেস করো না। বিরক্ত হল রৌদ্র। ভ্রুদয় কুঁচকে এগিয়ে আসে গেটের সামনে। আশেপাশে তাকাতে গিয়েও দোনমনো করতে থাকে ছেলেটা। শত হলেও ছোট বোন তো। তার ওমন প্রাইভেসির সময়ে বড় ভাই হয়ে কিভাবে হস্তক্ষেপ করে বলুন তো। রৌদ্র পাশে না তাকিয়েই গলা খাকারি দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে একে অপরকে ছেড়ে দাঁড়ায় রুহি আর রেহান। বেচারি রুহির তো লজ্জায় মাথাকাটা যাবার মতো অবস্থা। সে মাথা নিচু করে হাঁসফাঁস করতে থাকে। তখনই তার কর্ণগোচর হয় রৌদ্রের ভরাট কণ্ঠ। রুমে যা বুড়ি! ভাইয়ের কথায় তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে জায়গা ত্যাগ করে রুহি। তার চলে যেতেই রৌদ্র এগিয়ে যায় রেহানের কাছে। প্রথমেই কোন কথা না বলে হালকা করে ঘুষি মেরে বসে রেহানের পেট বরাবর। রেহান চোখমুখ কুঁচকে পেটে হাত দিয়ে উবু হয়ে দাঁড়ায়। তখনই রৌদ্র গলায় ঝাঁঝ এনে বলল, আর কটা দিন বাদেই তো বিয়ে হচ্ছে। এটুকু সময় কি ধৈর্য ধরে থাকতে পারতিস না? রেহান এবার শটান হয়ে দাঁড়ায়। চোখে মুখে তার দুষ্টুমির রেশ টেনে টেনে বলল, আহারে, আসছে আমার উলামায় সেরা ধৈর্যশীল পুরুষ। বলি আমি তো যাও লিমিটেই আছি, কিন্তু আপনি কি আর বিয়ে ঠিক হওয়ার পর এত লিমিটে থাকবেন? এ কথা শোনা মাত্র পাশ থেকে অনিক ফোড়ন কেটে বলল, কিরে ভাই, তোমরা কথা বলছো, এখানে আবার আমার বনুকে টানছ কেন? ফট করে হেসে ওঠে রেহান। রৌদ্রের সামনে থেকে সরে এসে দাঁড়ালো অনিকের কাছে। কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বলল, আরে বাডি, শুধু শুধু টানছি না তো। আসলো দেখ, আমার বউ রুহি আর রৌদ্রের বউ অরিন। আমি যেমন আমার বউয়ের সামনে এলেই কন্ট্রোললেস হয়ে যাই, ঠিক তেমনি আমাদের রোদ মশাইও নিজের বউয়ের সামনে গেলেই কন্ট্রোললেস হয়ে যায়। বিশ্বাস না হলে জিজ্ঞেস করতে পারিস। অনিক ক্ষুদ্র চোখে তাকালো রৌদ্রের দিকে। সেদিকে এক পলক আর চোখে তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে ফেলল রৌদ্র। এদের এমন চোখাচোখিতে মিটমিটিয়ে হাসে রেহান। মনে মনে বলল, আমায় জব্দ করতে এসে নিজেই আচ্ছা জব্দ হয়েছ সম্বন্ধী সাহেব। এবার খেলা সামলাও। রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে রেহানের উদ্দেশ্যে বলল, বিয়ের আগে আর আসবি না তুই? মুহূর্তেই কাদো কাদো গলায় রেহান বলল, এই, তুই এত স্বার্থপর কেন রে? আমার বউয়ের কাছে আমি আসলো তোর এত জলে কেন? এই অনিক, তুই কিছু বল এই একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে। অনিক ভরকে যায় রেহানের কথায়। রেহানের দিকে তাকাতেই দেখে ছেলেটা কেমন অনুনয়ের চোখে তাকিয়ে আছে তার পানে। অনিক তখন আমতা আমতা করে বলল, রোদ ভাই, মানুষটা তো বেশি কিছু না, একটু দেখাই করবে। এতে আর এত দোষের কি বলো? নিজের বেলায়ও এই কথাটা মাথায় রাখিস। অনিক এবার ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কথায় কথায় আমার বোনরেই কেন টানো তোমরা? ধ্যাত। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়াল না অনিক। গটগট পায়ে এগিয়ে গেলে বাড়ির ভেতর। সেদিকে তাকিয়ে রৌদ্র, রেহান মিটমিটিয়ে হাসছে। রেহান হাসতে হাসতেই রৌদ্রের কাছে এসে বলল, যাই হোক, আসছি আমি। ভালো থাকিস। একা যেতে পারবি? হোটেল তো আর মেইন রোড থেকে বেশি দূরে না। আঙ্কেল, আন্টি কবে আসবে? চলে আসবে আর দুদিনের মধ্যে। আচ্ছা। কথা শেষ করে হাঁটা শুরু করল রেহান। তখনই রৌদ্রকে নিজের সাথে হাঁটতে দেখে মুচকি হাসল ছেলেটা।
সে বেশ ভালো করেই জানে, ওপরে ওপরে যতই কঠোর ভাব রাখুক না কেন, ভেতর থেকে মানুষটা খুব ভালো। রৌদ্র রেহানকে তার গাড়ি অবধি পৌঁছে দেয়। তারপর যতক্ষণ পর্যন্ত গাড়িটি চক্ষুগোচর হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে আধপাকা সড়কটিতে। পরদিন সকালবেলা। এই ছোট, তুই একটু খাবারের ট্রেগুলো রান্নাঘর থেকে নিয়ে যাত। মাইমুনা বেগমের কথায় মাথা কাত করে কাজে লেগে পড়ে রাইসা বেগম। যা মিলে আজকে ভোর থেকে রান্নাঘরে আমেনা বেগমের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। বিয়ে বাড়িতে এসে শুধু শুধু মেহমানের মতো বসে থাকলে কি আর হবে? যা মিলে যেখানে রান্নাঘর সামলাচ্ছে, সেখানে বাড়ির বড় বধূ মিলে পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত। কাজের জন্য বরাদ্দকৃত দুজন মহিলার সাথে তারাও সমান তালে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। কেননা হাতে যে সময় একেবারে নেই বললেই চলে। বাড়ির মস্ত বড় উঠোন জুড়ে পুরোদমে ডেকোরেশনের কাজ চলছে। রৌদ্র, অনিক আর তাশরিক সাহেব এ নিয়েই ব্যস্ত সেইকাল থেকে। কবির সাহেব, সাব্বির সাহেব আর তায়েফ সাহেব মিলে অনুষ্ঠানের যাবতীয় লিস্ট সাজাচ্ছেন। কাকে দাওয়াত দিবে, কতজনকে দিবে এ নিয়ে সকলে আলোচনা করছেন আবুল চাচার সাথে। বৃদ্ধ আবুল চাচা প্রথম বেশ চমকে ওঠেন। কেননা তিনি এ বাড়ির সামান্য একজন কেয়ারটেকার আর তার মতামতই কিনা এরা এত সুন্দর করে নিচ্ছে, এটুকু কারণে কি যথেষ্ট নয় চমকানোর জন্য? প্রায় আধ ঘণ্টা পর বাড়ির সম্মুখ গেট দিয়ে একটি কালো রঙের গাড়ি সামান্য হর্ন বাজিয়ে সগৌরবে প্রবেশ করে। সকলেই নিজেদের হাতের কাজ রেখে এক পলক তাকিয়ে এগিয়ে আসে ধীরে ধীরে। রৌদ্ররাও চলে আসে গাড়ির নিকট। তখনই গাড়ি থেকে বের হয় মেহরিন বেগম আর তার স্বামী, রিমঝিম, রাতুল। রিমঝিম আর রাতুল তো গাড়ি থেকে বের হয়েই অনিকের কোমর জড়িয়ে ধরে। উচ্চতা ছেলেমেয়েগুলো ছোট কিনা? অনিকও হেসে ওদের জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, কেমন আছো তোমরা? দুজনেই একসাথে জবাব দেয়, ভালো, এখন তোমাদের দেখে আরও ভালো আছি। ওদের এমন পাকা কথা শুনে সকলেই একসঙ্গে হেসে ওঠে। কবির সাহেব মেহরিন বেগম ও তার স্বামীর সাথে কুশলাদি বিনিময় করে বাড়ির ভেতরে নিয়ে যান। অন্যদিকে গাড়ির শব্দ পেয়ে জুবাইদা বেগম ও রাফিয়া বেগম এগিয়ে আসেন নিজেদের কাজ ছেড়ে। মেহরিন বেগমত ভাবিদের পেয়ে একেবারে জড়িয়ে ধরে। জুবাইদা বেগম হেসে ওঠেন ননদের এমন কাণ্ডকারখানায়। মেহরিন বেগমের মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করেন, গতকাল রাতে আসার কথা বলে আজকে সকালে এলে যে? মেহরিন বেগম রাফিয়া বেগমের বুক হতে মাথা উঠায়। বড় ভাবির প্রশ্নের জবাবে আহ্লাদি হয়ে টেনে টেনে বলে, আর বলো না, গতকাল বিকেলেই রওনা দেবার কথা ছিল, কিন্তু হুট করে রাতুলের বাবার একটা কাজ পড়ে যাওয়ায় আর রওনা দেওয়া হলো না। বাব্বা, মেহু তো দেখছি আমাদের ভুলেই গেল। পেছনে থেকে মাইমুনা বেগমের টিপ্পনিতে ঘাড় বাঁকিয়ে তাকালো মেহরিন বেগম। মুখে আলতো হাসি নিয়ে এগিয়ে গেল তার দিকে। দুহাত দিয়ে মাইমুনা বেগমকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, তোমাদের কি আর অত সহজে ভোলা যায় বলো তো? মাইমুনা বেগম হেসে ফেললেন। মেহরিন বেগমকে বুক থেকে ছাড়িয়ে বললেন, থাক আর বলতে হবে না বোন, আগে বল আসতে কোন অসুবিধে হয়নি তো? মেহরিন বেগম ঘাড় নাড়ালেন। আশপাশে নজর বুলিয়ে বললেন, ছোট ভাবি কোথায়? তখনই পেছনে থেকে কেউ একজন জড়িয়ে ধরেন তাকে। মেহরিন বেগম বেশ বুঝলেন কে এটা। তিনি আলতো হাতে নিজেকে ছাড়িয়ে পেছনে ফিরলেন। সামনে দাঁড়িয়ে থাকা রুহিকে দেখে বুকে জড়িয়ে ধরলেন সযত্নে। তারপর পরপর কয়েকটা ভালোবাসার পরশ একে দিলেন মেয়েটার মাথায়, কপালে। নরম স্বরে বললেন, কেমন আছে আম্মুটা? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো। তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি ফুপ্পি, আমরাও কিন্তু পেছনে আছি। পাশ থেকে অরিনের কথায় বসার ঘরে উপস্থিত সকলে একযোগে হেসে ওঠে। মেহরিন বেগম রুহিকে ছেড়ে এগিয়ে আসে নাহি, মাহি আর অরিনের কাছে। তিনজনই তৎক্ষণাৎ একসঙ্গে জড়িয়ে ধরে মেহরিন বেগমকে। তাদের সবার এমন মিল দেখে দূর থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বৃদ্ধ আবুল চাচা। মনে মনে বললেন, একজনকে ঠিক কতটা ভালোবাসা দিচ্ছে এরা, অথচ আরেকজনের যে সামান্যতম খোঁজ খবরও রাখা হচ্ছে না। পরক্ষণেই আবারও তিনি ভাবলেন, দোষটা তো আর তাদেরও না।
সবটুকুই যে কপাল। সকলেই মাত্র একসাথে সকালের খাবার খেল। যেহেতু গ্রামের বাড়িতে এসেছে, তাই সকালের খাবারটা একটু ভারীই খেয়েছে তারা। মেহরিন বেগম আর তার 4 ভাবি মিলে বাড়ির ছাদ পরিষ্কার করছিলেন। ঠিক তখনই মেহরিন বেগম খেয়াল করলেন বাড়ির বা পাশে সিঁড়ি দেওয়া পুকুর ঘাটে। তিনি দেখলেন শিশির 2 মগ কফি নিয়ে রৌদ্রের সাথে বসে বসে হেসে খেলে কথা বলছে। মেহরিন বেগম কিছুক্ষণ পলকহীনভাবে তাকিয়ে থেকে ভাবিদের ডাকলেন। সকলেই তার ডাক শোনামাত্র এগিয়ে আসেন। পরক্ষণেই মেহরিন বেগমের দৃষ্টি অনুসরণ করে সকলে একসাথে পুকুর ঘাটে দৃষ্টি ফেললেন। তখনই মেহরিন বেগম বললেন, বড় ভাবি, এই মেয়েটা তোমার বড় ভাইয়ের মেয়ে না? কি যেন নামটা? শিশির পাশ থেকে রাফিয়া বেগম বললেন। নামটি মনে পড়া মাত্রই মেহরিন বেগম আবারও বললেন, ওহ হ্যাঁ, শিশির। ও কবে আসলো দেশে? এই তো গত 2 দিন আগে এসেছে। জুবাইদা বেগমের কথায় মাথা নাড়িয়ে আবারও বললেন, আচ্ছা। বলেই চুপ রইলেন মেহরিন বেগম। মুখটা কেমন নিষ্পিস করছে তার কিছু বলার জন্য। তিনি কিছু বলবেন তার আগেই রাফিয়া বেগম বলে বসলেন এক অদ্ভুত কথা। জবা, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? পাশ থেকে জুবাইদা বেগম মুচকি হেসে তাকালেন রাফিয়া বেগমের দিকে। তারপর বললেন, আচ্ছা তুই কি করে প্রতিবার আমার মনের কথা বুঝে যাস বলতো? 2 বান্ধবীর এমন রহস্যময় কথাবার্তায় বাকি তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। রাইসা বেগম ফট করে বলে ওঠেন, কি এমন কথা বলছো দুজনে, আমাদেরও একটু বলো। জুবাইদা বেগম আর রাফিয়া বেগম মুচকি হাসলেন। জুবাইদা বেগম নিজ থেকে বলতে লাগলেন, আসলো বহুদিন যাবৎ একটা কথা মনে মনে ভেবে রেখেছিলাম আমি। কি কথা? মেহরিন বেগম ভ্রুকুঞ্চন করে প্রশ্ন করলেন। তার চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছে তিনি জুবাইদা বেগমের মনের কথা হয়তো কিছুটা হলেও আঁচ পেলেন। জুবাইদা বেগম আবারও বললেন, আমার মনে হয় রোদ আর শিশির একে অপরকে পছন্দ করে। কি? সত্যি? তৎক্ষণাৎ কিছুটা জোরে কথাটা একযোগে বলে ওঠেন মাইমুনা বেগম আর রাইসা বেগম। তাদের এমন হতবাক হওয়ায় মৃদু হেসে রাফিয়া বেগম বললেন, আমারও তাই মনে হয়। এই যে দেখছিস না, আমাদের রোদ কি সুন্দর করে হেসে খেলে কথা বলে শিশিরের সাথে। আমারও মনে হয় জানিস, ওরা হয়তো একে অপরকে পছন্দ করে। আর তাছাড়া এতগুলো বছর তো একসঙ্গেই ছিল তারা। ভালো লাগাটা স্বাভাবিক নয় কি? রাফিয়া বেগমের যুক্তিতে সবাই একমত হলেও মেহরিন বেগম একমত হলেন না। তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে নাখোশ হবার চিহ্ন। তিনি এবার মুখ খুললেন। একটা মানুষ অন্য একটা মানুষের সাথে হেসে খেলে কথা বলার মানেই কি সে তাকে পছন্দ করে ভাবি? এটা কেমন বাচ্চাদের দেওয়া যুক্তির মতো হয়ে গেল না? রাফিয়া বেগম চুপ রইলেন কথাটায়। মনে মনে ভাবলেন, ঠিকই তো। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো বলেনি মেহু। পাশ থেকে জুবাইদা বেগম বলে ওঠেন, হয়তো তুই ঠিকই বলছিস মেহু। কিন্তু আমার মন বলছে রোদ ওকে পছন্দ করে। আচ্ছা, আমি না হয় ওদেরকেই জিজ্ঞেস করব ব্যাপারটা। এই কথাটায় উপস্থিত সকলে একমত পোষণ করল। রাফিয়া বেগমও বাহির থেকে একমত জানালেও ভেতর থেকে কেমন অদ্ভুত লাগছে তার। মনে হচ্ছে খুব বড় একটা ভুল হতে যাচ্ছে কোথাও। তিনি টের পাচ্ছেন কোন এক পরিস্থিতির অশনি সংকেত। পুরো বাড়ি কেমন নিস্তব্ধতায় মোড়া। কেননা বাড়ির কর্তারা গিয়েছেন বিয়ের কার্ড বিলি করতে। এই মুহূর্তে বাড়িতে আছে শুধু অনিক আর রৌদ্র। গৃহিণীরা রান্নাঘরে দুপুরের আয়োজনে ব্যস্ত। আর ছেলে মেয়েগুলো পুকুর ঘাটে বসে পেয়ারা খাচ্ছে। পুকুর ঘাট সংলগ্ন একটা বড় পেয়ারা গাছে উঠেছে শশী। সেখান থেকেই কিছু পেয়ারা বাকি সবার উদ্দেশ্যে পেরে দিয়ে নিজে গাছে বসে খেয়ে যাচ্ছে আপন মনে। ভাগ্যিস তার বাবা এ মুহূর্তে বাড়িতে নেই। নইলে আজকে ওর কপালে শনি লাগত নির্ঘাত। শশীকে নিয়ে বরাবরই বৃদ্ধ আবুল চাচা আর আমেনা বেগমের চিন্তাটা একটু বেশি। কেননা এই মেয়েটাই যে তাদের শেষ সম্বল। তাদের বিয়ের উপযুক্ত বড় ছেলেটা এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। সেই থেকে আমেনা বেগম পাগল প্রায়। তখন থেকে বহুদিন চেষ্টার পর আল্লাহ তাদের কোলজুড়ান। মধ্য বয়সে শশী আসলোও তাদের কোলজুড়ে।
তাই তো এ মেয়েটাকে নিজেদের চাইতেও বেশি ভালোবাসেন তারা। ঠিক সে সময় সেখানে উপস্থিত হয় তামিম। হাতে তার গোছা লিচু। লিচুগুলোর কেমন বড় বড় আর লাল টুকটুকে দেখতে। উপস্থিত সকলের বড় লোভ লাগল লিচুগুলো দেখে। একসাথে হৈ হৈ করে এগিয়ে এসে নিয়ে গেল লিচুগুলো তামিমের হাত থেকে। তামিম সবাইকে একগোছা লিচু দিয়ে আরেক গোছা নিজের হাতে নিয়ে এগিয়ে গেল ঘাটের ওপর ঢালাই করা বেঞ্চিতে বসে থাকা অরিনের কাছে। সবাই লিচুগুলো নিতে গেলেও অরিন ঠায় বসে রইল নিজ জায়গাতে। মেয়েটা কেমন একমনে পেয়ারা খেয়ে যাচ্ছে। তামিম গিয়ে বসল তার পাশে। তাকে দেখে অরিন মৃদু হাসল। আরেকটু দূরে চেপে বসল সে। তামিম সেদিকে পাত্তা না দিয়ে হাতে থাকা লিচুগুলো এগিয়ে দিল অরিনের কাছে। নাও, এগুলো তোমার। অরিনের পেয়ারা চাবানো মুখটা থমকে যায়। চোখ দুটো গোলগোল করে তাকায় লিচুগুলোর দিকে। তারপর কোনোরকম মুখে থাকা পেয়ারাগুলো গিলে নিয়ে বলে, এত্তগুলা আমার? তামিম মুচকি হেসে মাথা ঝাঁকায়। অরিন সেদিকে তাকিয়ে নিজেও হাসল। অতঃপর যে ইনা হাত বাড়িয়ে লিচুগুলো নিতে যাবে অমনি কেউ গম্ভীর কণ্ঠে হাঁক ছুড়ে। অরিন ভরকে যায়। সামনে তাকাতেই দেখতে পায় রৌদ্র চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। সে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কিছু বলবে তার আগেই রৌদ্র এসে তার হাতটা খপ করে ধরে নেয়। তারপর তামিমের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে অরিনকে টেনে নিয়ে যায় নিজের সাথে। তামিম চোখ ছোট করে তাকিয়ে রইল রৌদ্রের কর্মকাণ্ডে। পরক্ষণেই বাঁকা হেসে পায়ের ওপর পা তুলে মনে মনে বলে, কতদিন পাখিকে খাঁচায় তুলে রাখবেন জনাব? আজ না হয় কাল তো পাখি উড়াল দেবই। অন্যদিকে অরিন এখনও হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্র তাকে উঠোনে নিয়ে দাঁড় করাই। তারপর খেকিয়ে ওঠে বলে, ভেতরে যা। অরিন অবাক চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কিছু বলবে তার আগেই কানে আসে রৌদ্রের শক্ত কণ্ঠ, ভেতরে যা অরি। অরিনও গাল ফুলিয়ে ভেতরে চলে যায়। ঠিক তখনই রৌদ্রের সামনে আগমন ঘটে অনিকের। সে রৌদ্রের দৃঢ় চোয়াল দেখে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ে, ভাইয়া, আর ইউ জেলাস? তৎক্ষণাৎ শক্ত চোখে তাকাল রৌদ্র। অনিক কিছুটা থতমত খায়। আমতা আমতা করে বলল, না, ওই আর কি এমনি বললাম। রৌদ্র তখন গম্ভীর গলায় প্রত্যুত্তরে বলল, আমার সানশাইনের প্রতি আমি শুধু জেলাস না, বল ভীষণ রকমের অবশেষড। কেউ যদি ওর দিকে সামান্যতম হাতও বাড়ায় তাহলে সে হাত গুড়িয়ে দিতে দুবার ভাবি না আমি। এখন তুই ভেবে নে এটা কি আদৌ জেলাসি নাকি অন্য কিছু। বলেই আর এক মুহূর্ত দাঁড়াল না রৌদ্র। গটগট পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। অথচ পেছনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অনিক। বেচারা ভুলেই গিয়েছে এ মুহূর্তে তার ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত। শিশির, একটু দাঁড়া মা। গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল শিশির। তখনই জুবাইদা বেগমের ডাকে থমকে দাঁড়ায় ও। মৃদু হেসে প্রশ্ন করে, কিছু বলবে ফুপ্পি? জুবাইদা বেগম মাথা নেড়ে এগিয়ে এলেন। মনে মনে কথা গোছাতে লাগলেন বলার জন্য। প্রায় কিছুক্ষণ পর তিনি আমতা আমতা করে বললেন, শিশির, একটা কথা জিজ্ঞেস করব মা? রাগ করবি না তো? শিশির মুচকি হেসে বলল, আরে না। কি বলবে নিশ্চিন্তে বলে। জুবাইদা কিছুটা আশ্বস্ত হলেন। আরেকটু কাছাকাছি এগিয়ে এসে বললেন, তুই আর রোদ কি একে অপরকে পছন্দ করিস? শিশির কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই কিছু একটা ভেবে লাজুক ভঙ্গিতে কানের পিঠে চুল গুজে মুচকি হাসল। জুবাইদা বেগম পেয়ে গেলেন তার কাঙ্ক্ষিত উত্তর। তিনি শিশিরের কপালে আলতো চুমু খেয়ে বললেন, ধুর পাগলি, এটুকু কথায় কেউ লজ্জা পায়? শিশির তবুও মুখে লজ্জালু ভাব রাখল। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ফুপ্পি প্লিজ, রোদকে এ বিষয়ে কিছু বলো না। ও জানতে পারলে রাগ করতে পারে। কেননা ও নিজেই না বলেছিল এখনই সবটা জানাতে। জুবাইদা বেগম আলতো হাসলেন। ঠিক আছে বলে প্রস্থান করলেন সেখান থেকে। এদিকে শিশির মুচকি হেসে তাকিয়ে রইল তার যাওয়ার পানে।
মনে মনে বলল, খুব শীঘ্রই তাহলে তোর বউ হচ্ছি রোদ। পরন্ত বিকেল। সূর্যটা কেমন হেলে পড়েছে পশ্চিমে, যার দরুন ধরণীতে গরমের প্রকোপটাও মৃদু কমে এসেছে। অরিন মন খারাপ করে দোতলার করিডোরে দাঁড়িয়ে আছে। মেয়েটার মনটাও জানি কেমন, এই ভালো তো এই খারাপ। অরিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই তার ফোনে কল আসে। অরিন ফোনটা সামনে ধরতেই হৃদয় কুঁচকে ফেলে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে দোনমনো করতে থাকে ফোনটা তুলবে কিনা, কিন্তু শেষমেশ মনের সঙ্গে দ্বন্দ্বে হেরে গিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে। তখনই ওপাশ থেকে ভেসে আসে মানুষটার ভরাট কণ্ঠ। নিচে নাম অরি। অরিন ভ্রুকুটি করে জিজ্ঞেস করে, কেন রোদ ভাই? একটা জায়গায় ঘুরতে যাব। চল। না, আমার এখন ইচ্ছে করছে না। আপনি বরং অন্য কাউকে নিয়ে যান। অরিনের সহসা নাকচ করে দেওয়ায় মুচকি হাসল রৌদ্র। সে বেশ বুঝল মেয়েটার অভিমান। তাই সে এবার কণ্ঠে দ্বিগুণ নমনীয়তা ঢেলে বলল, সরি জান বাচ্চা, আর ওভাবে বলবো না। এবার তো নাম। অরিন মুচকি হাসল। মনে মনে অবাক হল এটা ভেবে, মানুষটা তাকে এত বোঝে। প্রায় মিনিট 5 পর অরিন নিচে নামে। উঠোনে এসে দেখতে পায় অদূরে কেচি গেটের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রোদ ভাইকে। লোকটার পরনের গাঢ় বোটল গ্রিন কালারের শার্টটা কেমন ঘেমে নিয়ে একাকার অবস্থা। ঘিয়ে রঙের ঢোলা ট্রাউজারের দু পকেটে হাত গুজে তার দিকেই নিরেট দৃষ্টিতে তাকিয়ে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে বাতাসের মৃদু ঝাপটায় হালকা উড়ছে। লোকটার বেড়াল চোখগুলো আজকে চশমাবিহীন। উজ্জ্বল শ্যাম্বরণ মুখটার কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। থুতনির বাপাশে শোভা পাচ্ছে কালো কুচকুচে তিলটা। আচ্ছা, মানুষটা কি আগের থেকেও কিছুটা সুন্দর হয়ে উঠেছে? নাকি অরিনই তাকে এতদিন পর কিছুটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বলে এমন লাগছে? অরিনের ভাবনার মাঝেই রৌদ্র বাঁকা হেসে বলল, দেখা শেষ? নাকি আরও বাকি আছে? থমকায় অরিন। যা, লোকটা তাহলে বুঝে গেল অরিন যে তাকে এতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। পরক্ষণেই আবার ভাবল, এভাবে হেবলার মতো তাকিয়ে থাকলে তো যে কেউ বুঝবেই। হুঁ। অরিন কিছুটা লজ্জা পেল। ঘাড়ে হাত রেখে হাঁসফাঁস করতে লাগল মেয়েটা। রৌদ্র তার অবস্থা পর্যবেক্ষণ করে গাড়ির দরজা খুলে দিল। বলল, বসো। অরিনও মাথা ঝাঁকিয়ে বসে পড়ল গাড়িতে। রৌদ্র হাত বাড়িয়ে তার ওড়নার অংশ সযত্নে তুলে দিল ও গাড়িতে অতপর দরজা আটকে দিয়ে নিজেও গিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। প্রায় মিনিট 20 পর রৌদ্রের গাড়ি এসে থামল একটি বাগানের সামনে। অরিন গাড়ির কাঁচ গলিয়ে বাহিরে তাকিয়ে চেষ্টা করল জায়গাটা চেনার। কিন্তু তার আগেই রৌদ্র এসে তার দরজাটা খুলে দিয়ে বলল, বেরোবি না? অরিন মাথা নাড়িয়ে বের হল। বাইরে বের হতেই কয়েক দফা চমকাল মেয়েটা। এটা যে একটা বর্ষর লিচুর বাগান। অরিন অবাক চোখে তাকাল রৌদ্রের পানে। রৌদ্র অরিনের দৃষ্টিকে তোয়াক্কা না করে তার হাতটা ধরে এগিয়ে যায় বাগানের দিকে। বাগানের দারোয়ানের কাছ থেকে কিছু একটা নিয়ে চলে যায় ভেতরের দিকে। তারপর অরিনের হাতটা ছেড়ে দিয়ে বলল, এখান থেকে তোর যত ইচ্ছে খেতে পারিস জান বাচ্চা। যতদিন আমরা গ্রামের বাড়িতে থাকছি ততদিন এই বাগানটা তোর। অরিন ভরকাল। চমকে তাকালো মানুষটার দিকে। মনে মনে বলল, রোদ ভাই সবটা আমার জন্য করেছে? এসব আমার জন্য? অরিনের প্রশ্নে ভ্রু গোটায় রৌদ্র। খামখেয়ালি হয়ে জবাব দেয়, না, তোর ভূতের জন্য। রৌদ্রের বাঁকা কথায় অরিনের হাসি মুখটা থমথমে হয়ে আসে। সে মুখ বাঁকিয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরায়। কি আশ্চর্য! যতদূর তার চোখ যাচ্ছে সবটাই লিচু বাগান। অরিন অবাক চোখে এগিয়ে যায় সামনের দিকে। পরপর দুয়েকটা লিচু হাত দিয়ে ছুঁয়ে দেয় আলতোভাবে। কিছুপথ সামনে যেতেই অরিন স্থির হয়। ভাবুক হয়ে কিছু একটা ভাবতে থাকে আপন মনে। যেই না ভাবনা শেষ হল অমনি মেয়েটার মুখভঙ্গিতে পরিবর্তন এলো। হাসি মুখটা গম্ভীরে রূপান্তরিত হল। ফর্সা মুখশ্রীটি হয়ে উঠল খানিকটা দৃঢ়। চোখে মুখে কপট রাগী ভাব। সে গটগট পায়ে ফেরত চলে আসে সেখান থেকে।
পেছনে একবারও না তাকিয়ে বিরতিহীন কদমে এগিয়ে যায় গাড়ির কাছে। রৌদ্র অরিনের এমন হাবভাবে ভ্রুকুটি করল। অরিনের পিছু পিছু গিয়ে মেয়েটার এক হাত চেপে ধরে বলল, কি হলো তোর? এভাবে কিছু না নিয়েই চলে আসলই যে। তুই কি এগুলো দেখে খুশি হসনি? অরিন সন্তর্পণে নিজের হাত ছাড়িয়ে নেয়। পেছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলে, প্লিজ রোদ ভাই, এমন কিছু করবেন না যার জন্য আমার নিজেকে স্পেশাল ফিল হয়। যেখানে আমি নিজেও জানি যে আমি আপনার স্পেশাল কেউ নই, তারপরও নিজ মনে এমন বদ্ধ ধারণা পুষে কি লাভ বলুন? তাই আমি অনুরোধ করব আমার জন্য খুব বেশি কিছু না করতে। আমার এসবের প্রয়োজন নেই রোদ ভাই, সত্যিই প্রয়োজন নেই। কথাগুলো এক নিঃশ্বাসে বলে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ল অরিন। অন্যদিকে রৌদ্র এখনও গম্ভীর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো কিছু বলতে চাচ্ছে ছেলেটা, কিন্তু সময় আর পরিস্থিতি অনুকূলে না থাকায় গলা অবধি আটকে আছে কথাগুলো। রৌদ্র কিছু না বলে গাড়িতে উঠে বসে সেকেন্ডের ব্যবধানে গাড়ি স্টার্ট দেয় বাড়ির উদ্দেশ্যে। দুটো মানুষ একই গাড়িতে থাকা সত্ত্বেও একে অপরের সাথে টু শব্দ অবধি করছে না। অথচ কিছুক্ষণ আগেও দুজনার বলার মতো কত কথাই না ছিল। মেয়েটার মনে ছিল এক অজানা সুখের উচ্ছ্বাস, আর ছেলেটার মনে ছিল তার প্রিয়তমাকে উপহার দেবার কাঙ্ক্ষিত বাসনা। কিন্তু মুহূর্তের ব্যবধানে দুজনার সকল আনন্দ যেন একেবারেই ফিকে হয়ে পড়ল এক অনাকাঙ্ক্ষিত প্রশ্নে। গাড়ির পেছনের সিটে বসে ছলছল চোখে জানালার কাচ গলিয়ে বাইরে তাকিয়ে থাকায় ব্যস্ত অরিন মেয়েটার গলা ধরে আসছে। হয়তো ভেতরের জমানো কান্নাগুলো দলা পাকিয়ে গলাতেই আটকে আছে বিধায়। অরিন ফোঁস করে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বসে থেকে মাথা এলিয়ে দিল পেছনের দিকে। চোখ দুটো বন্ধ করে ভাবতে লাগল মেয়েটা, এতটা কাছে না টানলেও পারতেন রোদ ভাই। আমি তো আপনাকে ভুলে যেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমার হৃদয়টা যে তা মানতে নারাজ। সে যে আপনাকে কিছুতেই ভুলতে দেয় না। আমি তো আপনার থেকে দূরে থাকতে চাই, কিন্তু যতবার দূরে যেতে চেয়েছি ঠিক ততবারই আপনি নিজের যত্নগুলো দিয়ে আমায় কাছে টেনেছেন। হৃদয়টাকে আরও একধাপ সুযোগ করে দিয়েছেন আপনাকে নিয়ে ভাবার, আপনাকে উম্মাদের মতো ভালোবাসার। কেন এমনটা করেন রোদ ভাই? কেন? কথাগুলো ভাবতে ভাবতেই অরিনের চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুই ফোঁটা অশ্রু। অরিন সেগুলাকে মুছল না, গড়িয়ে পড়তে দিল আনমনে। থাক না এভাবেই, গড়িয়ে পড়ুক না কিছু কিছু ব্যথা অশ্রু হিসেবে। অন্যদিকে গম্ভীর মুখে দৃঢ় চোয়াল ফুটিয়ে এক হাতে ড্রাইভ করতে ব্যস্ত রৌদ্র। মুখের সামনে এক হাত ঠেকিয়ে বারংবার আর চোখে পেছনে তাকাচ্ছে সে, কিন্তু মেয়েটা একেবারে জানালা ঘেঁষে বসায় দৃষ্টিগোচর হচ্ছে না তার। রৌদ্র ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে থাকে। গাড়ির ভেতরের নীরবতার প্রতিটি মুহূর্ত যেন তার হৃদয় কাটার ন্যায় বিঁধছে। বারবার ইচ্ছে করছে মেয়েটাকে কাছে এনে তার সকল প্রশ্নের উত্তর দিতে। কিন্তু হায়, এই মুহূর্তে রৌদ্র যে বড্ড অসহায়। প্রায় অনেকক্ষণ পর গাড়িটি এসে থামল বাড়ির উঠোনে। গাড়িটি থামতেই অরিন তড়িঘড়ি করে গাড়ি থেকে বের হয়ে কোনদিকে না তাকিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকল। তার এমন চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্র। মিনিটের ব্যবধানে ফোঁস করে নিঃশ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিংয়ের ওপর সজোরে ঘুষি মেরে বসে। হয়তো নিজের ভেতরকার রাগ কমানোর বৃথা চেষ্টা চালাচ্ছে ছেলেটা। পরপর কয়েকটা ঘুষি মেরে অবশেষে থামল ছেলেটা। ডান হাতের আঙুলগুলো লাল হয়ে যাচ্ছে তাই অবস্থা। রৌদ্র তখন দাঁত কিরমিরিয়ে বিড়বিড় করল, এত অভিমান তোর সানশাইন? কেন তোর অভিমান ভাঙানোর অধিকার পেলাম না সানশাইন? কেন তোর প্রশ্নের কোন জবাব দিতে পারলাম না আমি? কেন তোকে বলতে পারলাম না তুই আমার জীবনে ঠিক কতটা স্পেশাল? রৌদ্র থামল, সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আবারও বিড়বিড় করল, তুই আমার জন্য খুব স্পেশাল সানশাইন, খুব স্পেশাল। বিশ্বাস কর, তুই আমার কাছে বড্ড স্পেশাল। দোতলা বাড়িটির বসার ঘরে এখন যেন ভিড় জমেছে। শুধুমাত্র রৌদ্র বাদে বাড়ির গৃহিণীরা হতে শুরু করে ছেলে মেয়ে অবধি কেউই বাদ নেই এখানে। সকলেই বসে আলোচনা চালাচ্ছে কালকের মেহেদি অনুষ্ঠান নিয়ে। আলোচনার মূল বিষয়বস্তুগুলো হচ্ছে ড্রেস থিম সিলেকশন, কে কি পারফরমেন্স করবে ইত্যাদি।
সবাই একে একে নিজের মতামত দিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে ড্রেস থিম সালোয়ার কামিজ, তো অন্যরা বলছে শাড়ি। আবার কেউ কেউ দুটোই নাকচ করে দিয়ে লেহেঙ্গাকে এগিয়ে রাখছে। এত সব বাকবিতণ্ডার মাঝেও অরিন মেয়েটা একেবারেই নির্বাক হয়ে শুনে যাচ্ছে সবার কথা। মেয়েটার ফর্সা আদলের মুখখানায় কেমন ঘোর আমাবস্যা লেপ্টে আছে। অদূরেই বসে থাকা রাফিয়া বেগম বেশ খেয়াল করলেন মেয়ের মলিন মুখটা। সোফা ছেড়ে উঠে আসেন মেয়ের কাছে। আলতো হাতে কাঁধে হাত রাখলেন মেয়ের। হঠাৎ কাঁধে কারো শীতল স্পর্শ পাওয়া মাত্রই হকচকিয়ে ওঠে অরিন। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পায় মায়ের মিষ্টি মুখটা। অরিন মৃদু হাসল। ইশারায় জিজ্ঞেস করল, কিছু বলবে মা? রাফিয়া বেগম মেয়ের কাঁধ জড়িয়ে ধরেন। আলতো সুরে বললেন, একটু বাইরে আয়, কথা আছে। অরিনও মায়ের কথায় মাথা নাড়িয়ে সায় জানায়। অতঃপর মায়ের সাথে চলে যায় বাড়ির খোলা উঠোনের একপাশে। সেখানে যেতেই অরিন প্রশ্ন করে, কি বলবে আম্মু? রাফিয়া বেগম মুচকি হাসলেন। প্রত্যুত্তরে কিছু না বলে মেয়ের হাত ধরে তাকে নিয়ে গেলেন পুকুরের ঘাটে। ঘাটের প্রথম দুটো সিঁড়ি অতিক্রম করে পরবর্তী সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ান। হালকা ফু দিয়ে সিঁড়িটাকে কোনোরকম পরিষ্কার করে বসে পড়েন তিনি। তারপর মেয়ের হাত টেনে তাকেও নিজের পাশে বসিয়ে দেয়। এত সব কাণ্ডের পুরোটা সময় অরিন শুধু নির্বিকার হয়ে তাকিয়ে দেখছিল সবটা। মেয়েকে পাশে বসিয়ে তার মাথাটা নিজ কাঁধের ওপর রাখলেন রাফিয়া বেগম। অতঃপর নরম কণ্ঠে বললেন, অরি, তুই কি কোন কারণে ডিস্টার্ব মা? অরিন কিছুটা হকচকায়। মায়ের কাঁধে মাথা রেখেই আমতা আমতা করল খানিকটা। রাফিয়া বেগম বেশ টের পেলেন সবটা। তিনি আলতো হেসে মেয়ের একটা হাত নিজের হাতের ওপর এনে বলতে লাগলেন, আমি তোমার মা অরিন। তোমায় 10 মাস পেটে ধরেছি আমি। তোমার সকল আচার আচরণ আমার নখদর্পণে। তাই তোমার মুখভঙ্গি দেখলে আমি নিমিষেই বুঝে ফেলি তোমার অন্তরের অবস্থা। আচ্ছা, সত্যি করে বলো তো, কোন বিষয়টা তোমায় খুব ডিস্টার্ব করছে? অরিন মায়ের কথায় খানিকটা ভরসা পেল। মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে নিজের মুখটা লুকিয়ে ফেলল। অতঃপর মিনমিনে স্বরে বলতে লাগল, আম্মু, আমি একটু শক্ত হতে চাই। এতটা শক্ত হতে চাই যাতে করে আমার মনের ওপর আমার, শুধুমাত্র আমারই পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, অন্য কারো না। রাফিয়া বেগম বুঝে গেলেন সবটা। মেয়ে যে তার কোন কারণে এতটা ডিস্টার্ব তা আর বুঝতে বাকি রইল না তার। তিনি মেয়ের মাথায় আলতো চুমু খেয়ে বলতে লাগলেন, অরিন, জানো প্রতিটি মানুষের একমাত্র দুর্বলতা কি? অরিন মায়ের বুকে থেকেই জবাব দিল, কি? প্রতিটি মানুষের প্রথম এবং সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার মন। মানুষের মন আসলেই বড় দুর্বল। একটু ভালোবাসায় যেমন খিলখিলিয়ে ওঠে, ঠিক তেমনি একটু অবহেলায় কিংবা অল্প কিছু দুঃস্বপ্নেই ভেঙে পড়ে। আচ্ছা অরিন, তুমি তোমার মনকে শক্ত করতে চাও তো? তাহলে শুনে রাখো, মন শক্ত করতে চাইলে প্রথমে নিজের প্রেমে পড়ো। তোমার হাসি, তোমার কষ্ট, তোমার স্বপ্ন, এগুলোকে ভালোবাসো। তাহলে যখন কেউ তোমাকে ভাঙতে আসবে, তখন তুমি ওদের বলবে, আমি আমার নিজের ভালোবাসায় এতটাই পূর্ণ যে আপনার মন ভাঙা নিয়ে আমার কিছু যায় আসে না। বুঝলে কথাটা? অরিন আরও কিছুটা শক্ত হাতে জড়িয়ে ধরল মাকে। মায়ের বুকে নাক ঘষে দিয়ে বলল, তুমি আমায় এত ভালো করে কিভাবে বুঝো আম্মু? রাফিয়া বেগম হাসলেন মেয়ের কথায়। মেয়ের মাথার চুলগুলোকে ঠিকঠাক করে দিয়ে বললেন, যাকে জন্ম দিয়েছি তাকে বুঝব না তো কাকে বুঝব? অরিন হিহি করে হেসে ওঠে মায়ের কথায়। বাহ, দারুণ তো। কিছুক্ষণ আগের মন খারাপগুলো এখন বুঝি লেজ গুটিয়ে পালালো কোথাও। অরিন মায়ের বুক হতে মাথা উঠিয়ে মায়ের মুখের দিকে তাকাল। তারপর টুপ করে মায়ের গালে চুমু খেয়ে বলল, তুমি পৃথিবীর বেস্ট মা আম্মু। রাফিয়া বেগমও মেয়ের কাণ্ড অবিকল করে মেয়ের গালে আলতো চুমু খেয়ে বলল, আর তুমি পৃথিবীর বেস্ট দুষ্টু মিষ্টি মেয়ে। তারপর দুজনেই একসাথে খিলখিল করে হেসে ওঠে। বেশ কিছুক্ষণ পর তারা আবারও বাড়ির বসার ঘরে চলে আসে। অরিন বসার ঘরে উপস্থিত হয়েই সবার আগে নিজের মতামত দিতে শুরু করে।
এতক্ষণ পর মনমতো একটা থিম পেয়ে সবাই অরিনের মতামতকে সমর্থন জানায়। অতঃপর অরিনের মতামতের ভিত্তিতেই সবাই সবটা লিস্টে টুকতে শুরু করে। রাফিয়া বেগম অদূরে দাঁড়িয়ে মেয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে রইলেন। মনে মনে দোয়া করলেন, আল্লাহ যেন মেয়েটার মুখের হাসি সবসময় কায়েম রাখে। সেই কখন থেকে বসার ঘরে অন্যমনস্ক হয়ে বসে আছে শিশির। মনটা যে তার বড্ড ব্যাকুল হয়ে আছে একটা মানুষের জন্য। কিন্তু কাঙ্ক্ষিত মানুষটা যে নিচে আসার নামই নিচ্ছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর অধৈর্য হল মেয়েটা। গটগট পায়ে সিঁড়ি ভেঙে ওপরে চলে গেল রৌদ্রের রুমের দিকে। পেছনে থেকে তার যাওয়ার পথে তাকিয়ে রইলেন জুবাইদা বেগম। মুচকি হেসে হাতের কাজগুলোকে নাড়াচাড়া করতে লাগলেন তিনি। পাশ থেকে মেহনুর বেগম বাঁকা চোখে তাকালেন জুবাইদা বেগমের দিকে। কৌতুকের সুরে বলে ওঠেন, তা বড় ভাবি, কি এমন কথা মনে পড়ল যার জন্য তুমি এমন মিটমিটিয়ে হাসছ? কথাটা শোনামাত্র উপস্থিত সকলের দৃষ্টি পড়ল জুবাইদা বেগমের দিকে। জুবাইদা বেগম খানিকটা ভরকে গেলেন। তা দেখে মাইমুনা বেগম হেসে ওঠে বললেন, আরে জানো না, আমাদের বড় বুবু তো মেয়ের বিয়ের সাথে ছেলেকেও বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। কথাটা শোনামাত্র উপস্থিত সকলে নড়েচড়ে বসলেন। কেউ কেউ তো হতবাক হয়ে তাকিয়ে রইলেন মাইমুনা বেগমের দিকে। রুহি এতক্ষণ আরামসে পাকোড়া চিবুচ্ছিল, কিন্তু যেই না কথাটা তার কানে এসে ঠেকল অমনি মেয়েটা চিবুতে ভুলে গেল। হতবিহব্বল হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। আহি মাহি আর শশী, সোহেলি মিলে কালকের জন্য মেহেদি ডিজাইন সিলেক্ট করছিল, কিন্তু এখন হয়তো মেয়েগুলো নিজেদের কাজটাই ভুলে বসেছে। পাশ থেকে কুহেলি হতভম্ব চোখে তাকিয়ে রইল জুবাইদা বেগমের দিকে। মনটা তার মুহূর্তেই বিষিয়ে উঠল কথাটা শুনে। সবার এমন প্রতিক্রিয়া দেখে না চাইতেও হেসে দিলেন মাইমুনা বেগম। কিছুক্ষণ পর নিজের হাসি থামিয়ে বলে ওঠেন, আরে এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আমি কি ভুল কিছু বললাম নাকি? রুহি এবার হাতের পাকোড়ার বাটিটা নিচে রেখে এগিয়ে এলো মায়ের কাছে। ধীর গলায় জিজ্ঞেস করল, আম্মু কথাটা কি সত্যি? আর যদি সত্যিই হয়ে থাকে তাহলে কে সেই মেয়ে? মেয়ের কথায় জুবাইদা বেগমের মুচকি হাসিটা দীর্ঘ হল। মেয়ের গালে হাত রেখে হাসি মুখে শুধাল, হ্যাঁ হ্যাঁ সত্যি, খুব শীঘ্রই তোর রোদ ভাইয়ের বিয়ে দিব। আর মেয়েটি কে? রুহির কথায় স্পষ্ট জানতে চাওয়ার আগ্রহ। জুবাইদা বেগম ফটফট কণ্ঠে বলেন, আর কে? তোর ভাই যাকে পছন্দ করে, আমাদের শিশির। কথাটা শোনামাত্র থমকে যায় সকলে। ঠিক সেই মুহূর্তে সকলের কানে আসে এক বিকট শব্দ। সকলেই তড়িঘড়ি করে তাকায় শব্দের উৎসের দিকে। দেখতে পায় মেঝেতে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে আছে একটি কাচের গ্লাস। তার সামনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে অরিন। দৃষ্টি তার একদম স্থির। চোখের কার্নিশে এসে ভিড় জমিয়েছে রাজ্যের অশ্রুদানা। হাত পায়ে ধরেছে অসহনীয় কাঁপন। মেয়েটা হতবাক হয়ে তাকিয়ে রইল সামনের মানুষগুলোর দিকে। তার এমন অবস্থা দেখে বিচলিত হল সকলে। মেহরিন বেগম ব্যস্ত হয়ে মেয়েটার হাত ধরে ধীরে ধীরে সরিয়ে আনল ভাঙা কাচের সামনে থেকে। চিন্তিত কণ্ঠে প্রশ্ন করেন, অরি, মা তোর কোথাও লাগেনি তো? অরিন কি শুনল কথাটা? কই মেয়েটাকে দেখে তো বোঝা যাচ্ছে না। মেয়েটা কেমন অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। মিনিটের মাথায় জুবাইদা বেগম এক গ্লাস পানি এনে ধরল অরিনের মুখের সামনে। মেয়েটার মাথায় আলতো হাত বুলিয়ে আওড়ায়, কিচ্ছু হয়নি তো মা, এতটা শখ হবার কিছুই নেই, তুই একটু পানি খা। অরিন মুখ তুলে চাইল জুবাইদা বেগমের পানে। থেমে থেমে বলল, রোদ ভাই কি সত্যি শিশির আপুকে ভালোবাসে? জুবাইদা বেগম আলতো হেসে বলল, হ্যাঁ মা, ওরা দুজন দুজনকে বহু আগে থেকেই ভালোবাসে। আচ্ছা ওদের জুটিটা কেমন হবে অরি? জুবাইদা বেগমের প্রশ্নে ভেজা চোখে হাসল অরিন। আলতো করে মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, ভীষণ ভালো লাগবে বড়মা, ভীষণ ভালো লাগবে। রৌদ্রের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে শিশির। কেন জানি আজকে তার বড্ড অস্বস্তি ঠেকেছে রৌদ্রের সামনে যেতে। খানিকক্ষণ দোনমনো করে অবশেষে টোকা দিল রৌদ্রের ঘরের বন্ধ দরজায়।
পরপর দুটো টোকা দেবার পর খট করে দরজাটা ভেতর থেকে খুলে দেয় রৌদ্র। শিশিরের দিকে এক পলক তাকিয়ে আবারও ভেতরে চলে যায় সে। গিয়ে বসে পড়ে নিজের আরাম কেদারায়। এদিকে শিশির দরজা খোলা মাত্র চট করে ঢুকে পড়ে ভেতরে। রৌদ্রের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, রোদ তুই ঠিক আছিস? হু, ছোট্ট করে উত্তর দিল রৌদ্র। চোখ বন্ধ রেখেই আবারও প্রশ্ন ছুড়ল শিশিরের উদ্দেশ্যে, এখানে কেন এসেছিস? শিশির কিছুটা থতমত খায়। খানিকটা এলোমেলো হয়ে আসে তার কথাগুলো। আর কি, একটা কথা জানতে এসেছিলাম। কি? শিশির কিছুক্ষণ থেমে থেকে আবারও বলতে লাগল, রোদ, তুই কি কাউকে ভালোবাসিস? ফট করে চোখ দুটো মেলে তাকায় রৌদ্র। সন্দিহান হয়ে প্রশ্ন করল, তুই এসব কেন জিজ্ঞেস করছিস? শিশির আবারও আমতা আমতা করল, এমনই একটু জানতে চাচ্ছিলাম আর কি। সব কথা জানার আগ্রহ না থাকাই ভালো। এই পর্যায়ে থামল শিশির। বলার মতো আর কোন কথা না পেয়ে চলে যেতে নেয় ঠিক তখনই পেছনে থেকে ভেসে আসে রৌদ্রের গম্ভীর কণ্ঠ। আমার জীবনে শুরু থেকে শেষ অবধি শুধু একজনই ছিল, আছে এবং সারা জীবন থাকবে। চলবে ইনশাআল্লাহ।